আচ্ছা, সেকেন্ড সেমিস্টারে তাহলে আজকে আমাদের ক্লাস শুরু, কিন্তু ইন্ট্রোডাকশন ক্লাস প্রথম থেকে। ফার্স্ট সেমিস্টার যেমনই হোক, আবার বলছি, ফার্স্ট সেমিস্টার যেমনই হোক, যা হবার হয়ে গেছে, পেছনে জিনিস ফিরে তাকার কোনো গল্প নেই। আমাদের নতুন একটা জোশ নিয়ে কিন্তু সেকেন্ড সেমিস্টার শুরু করতে হবে। আরেকটা সবচেয়ে বড় কথা, সেকেন্ড সেমিস্টারের টাইম কিন্তু জানি না, সিউর কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু যদি আগে হয় তাহলে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি হাতে 5 মাস টাইম আছে। ঠিক আছে, হয়ে যাবে সব কিছু। সব দায়িত্ব তো আমার উপর, তোরা শুধু প্রত্যেক দিনের কাজ, দিনে করলেই ব্যাস, আর কোনো চাপ নেই। প্রথমেই সেকেন্ড সেমিস্টারে আমি না দুটো পেপার, মানে মেন আমাদের ম্যাথামেটিক্সের পেপার তো দুটো, তাই না? তো ওই দুটো পেপার নিয়ে আলোচনা করছি। বাকি পেপারগুলো তো কলেজেই হচ্ছে, তোরা জানিস সব কিছু, তো বাকি পেপারগুলো নিয়ে আলোচনা করব না। প্রথমেই চলে যাচ্ছি পেপার নিয়ে। হ্যাঁ, পেপার ডিসকাশন করে নিই ফার্স্ট। একদম দুটো পেপার আমাদের সেকেন্ড সেমিস্টার মেজরের যে পেপার আছে, দেখতেই পাচ্ছিস তোরা, দুটো পেপার নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করবো। হ্যাঁ, একটা হচ্ছে সিসি পেপার। আগের বার সিসি 1 পেপার ছিল, এবার সিসি 2 পেপার চলে এসছে। নতুন কিছুই নয় তো, আগের বার সিসি 1 ছিল, এবার সিসি 2। আরেকটা পেপার আমাদের ম্যাথামেটিক্সে, যেটা বাইরের কলেজে গিয়ে তোরা পরীক্ষা দিলি, সেটা হচ্ছে আমাদের এসিসি পেপার। এসিসি 2 এবার চলে আসবে। এই দুটোই কিন্তু আগের বারের মতো এবারও ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার একই গল্প। হ্যাঁ, পুরোটাই একই গল্প। দুটো পেপার আমাদের ম্যাথামেটিক্সের, আর একটা হচ্ছে জেনারেল পেপার। জেনারেল পেপার বলতে ফিজিক্স কেমিস্ট্রি যেটা পরীক্ষা দিচ্ছিস তোরা। তো ফিজিক্স কেমিস্ট্রি আমার তো বিষয় নয়, সেটা আমি ছেড়ে দিলাম। বাকি পেপারগুলো যেগুলো যেমন আছে অ্যাজ ইউজুয়াল, সেগুলো তোরা যেভাবে কলেজে, যার যার কলেজে যেটা আছে সেটা নিয়েই কাজ হবে, ব্যাস। প্রথমে আসি বেসিক অ্যালজেব্রা, সবচেয়ে ভাইটাল পেপার। মানে সিসি 2 পেপারটা, এটা আমি বলবো যে লাইভ বিল্ডিং পেপার। ঠিক আছে, যদি এই পেপারটাতে নাম্বার কম পাস কোনো দুঃখ হবে না, কিন্তু আমি আবারও বলছি, ফার্স্ট ক্লাসে তোদের মনে করে দিচ্ছি সবাইকে, যে এই পেপারটাতে যদি ডেপথ, মানে কনসেপ্ট যদি ভালো করে ধরে রাখিস, বেসিক্যালি প্রথমেই হচ্ছে সেট রিলেশন ম্যাপিং এর যে পার্টটা আছে, এবং পরের প্রত্যেকটা পার্ট, ইন্টিজার, লিনিয়ার অ্যালজেব্রা বলবো, সব ডিসকাশন করছি। এই পার্টটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে মূল্যবান পার্ট। মানে জীবনের আমাদের ম্যাথামেটিক্স নিয়ে তুই যদি এগোতে চাস, অনেকটা এগিয়ে যেতে চাস, তাহলে এই পেপারটা খুবই জরুরি, খুবই জরুরি। এইটা মাথায় রাখবে সব সময়, যে এখানে আমি হাবজি, মানে এদিক ওদিক করলাম, এই উই করে ফাঁকি দিয়ে তারপর পরীক্ষা হলে পেয়ে গেলাম নাম্বার, সেইটা করলেও কিন্তু তুই ক্ষতিগ্রস্ত হবি যদি এই পেপারটা ফাঁকি দিস। ফার্স্ট সেমিস্টারে যে পার্টগুলো ছিল সেগুলো কোথাও না কোথাও আগের 11-12-এর সঙ্গে কো কানেক্টেড। ঠিক আছে, চলে গেছে, হয়ে গেছে, খুব একটা এফোর্ট, মানে এফেক্ট হবে না ইন ফিউচারে। যদিও ফাঁকি দিলে ফাঁকির তো এফেক্ট একটা থাকবেই, কিন্তু এবারের এই পেপারটা কিন্তু আমাদের ভালো করে করতেই হবে। এটা যেখানেই পড়া, আমার কাছে পড়া, যেখানেই পড়, এইটা মনে রাখবি যে এই পেপারটা, সারফাস স্যার বলেছে যে এই পেপারটা যদি ফাঁকি দিস সারা জীবন মনে থাকবে। তাহলে এইটা পরে গিয়ে বুঝতে পারবি যদি ফাঁকি দিস। আমার কথা হচ্ছে এই পেপারটাকে ফাঁকি দেওয়া যাবে না, একদমই চলবে না। কারণ এই পেপারটা বললাম না, বেস, ভিত যেটাকে বলে, ভিত কোথাও না কোথাও এখান থেকে ফাউন্ডেশন, এইটা কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবি সবাই। চলে আসছি বেসিক অ্যালজেব্রার কি কি পেপারে আছে সেটা নিয়ে ডিসকাস করব। এইটাই আমাদের মেন কিন্তু সিসি পেপার, আর এইটা নিয়েই আমাদের মেন কাজ। তার সাথে সাথে এসিসি পেপারটাও আমাদের পড়তে হচ্ছে। সেক পেপারে দেখ, এসিসি পেপারে একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আর একটা পাইথন প্রোগ্রামিং আছে। ঠিক আছে, তো এই দুটো পেপারে এখন আপাতত আমি যাচ্ছি না, কোন কোন কলেজ কি দিচ্ছে তার উপর ডিপেন্ড করে এইটার সিলেবাসটা আমি ডিসকাস করব। তবে মজার বিষয় একটু বলে রাখি, সব কলেজের ক্ষেত্রে আমি বলে রাখছি এই জিনিসটা, সেইটা হচ্ছে আর আগের বার প্রথম পরীক্ষা হয়েছে এই পার্টটা, এই যে সিসি 2 পেপারটা, তোরা যেহেতু সেকেন্ড ব্যাচ, সিসিএফ এর সেকেন্ড ব্যাচ, হ্যাঁ, তো আগের বার যারা পরীক্ষা, তোদের দাদা দিদিরা যারা পরীক্ষা দিয়েছে, ম্যাক্সিমাম অনেকজন এই পাইথনটা নিয়েছিল। কলেজ থেকে অনেকজনের পাইথন দেওয়া হয়েছিল, আমাদের কলেজ থেকেও পাইথন দেওয়া হয়েছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু কিছু কলেজে নিয়েছে, ঠিক আছে। এইবার গল্পটা হচ্ছে, পরীক্ষার যখন কোশ্চেন পেপার আমরা পেলাম, তখন এই কোশ্চেন পেপার ভালো করে খেয়াল রাখবে, কোশ্চেন পেপার পাওয়ার পর, হ্যাঁ, প্রত্যেকটা মানে যারা তো পরীক্ষা দিয়েছে, ধরে নে যে সেক পেপার পাইথন প্রোগ্রামিং দিয়েছে, ও তো কোশ্চেন পেপার দেখে কি বুঝবে, সে ঠিক আছে। আচ্ছা, দুজন জয়েন করতে চাইছে, জাস্ট মিনিট। ওকে, ঠিক আছে। হ্যাঁ,
তাহলে এই দুটো পেপারের যেটা যে ভাইটাল ব্যাপারটা বলছি সেটা ভালো করে সবাই শুনবে। দেখো এই দুটো পেপারের যে জায়গাটা হলো সেটা হচ্ছে কোশ্চিন পেপার যখন আমাদের পরীক্ষা হলে আমরা দেখলাম, তখন দেখছি এই এআই এর পেপারটা ওরা কিন্তু আগে কিন্তু ইনফর্ম করেনি। আমার আমার মনে নেই যে এআই পেপারে ইনফর্ম করেছিল আগে থেকে। দেখছি প্রত্যেকটা, জানি না কোশ্চিন সিলেক্টর কি করেছে, প্রত্যেকটা পেপার হচ্ছে মানে শর্ট কোশ্চিন। শর্ট কোশ্চিন মানে সেই মাল্টিপল অ্যান্সার, মাল্টিপল চয়েস কোশ্চেন, 4টা করে অ্যান্সার আছে, একটা অ্যান্সার হবে। হ্যাঁ, টোটাল প্রত্যেকটা কোশ্চেন এইভাবে করে দিয়েছে। তো এইবার দেখ, এবারও ব্যতিক্রম হবে না। আগের বার যেহেতু এরকমই হয়েছে, তো কোশ্চেন যখন প্যাটার্ন শুরু হয়ে যায় তখন আর চেঞ্জ হয় না। তাহলে এইবার পাইথনে, ঠিক আছে পাইথন এর আগের বার সি প্রোগ্রামিং পড়েছি, পাইথনটা পড়বি ভালো লাগবে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমার কাছে টাইম কম, তার সাথে সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু পরবর্তীতে একটা ভাইটাল পার্ট, কিন্তু ভাইটাল রোল প্লে করছে আমাদের পুরো ওয়ার্ল্ডে, বুঝতেই পারছিস। তো এই পেপারটা যদি আমার থাকে, আর তার সাথে আমি যদি এইটাতে আমাকে যদি এফোর্ট দিতে হয় যতটা, তার চেয়ে অনেক কম কিন্তু এফোর্ট দিতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। শর্ট কোশ্চিনে অনেক সহজে করা যায় না। প্লাস হল কালেকশন, যদি বলিস যে হল কালেকশনও হবে, হ্যাঁ হল কালেকশনও করা যাবে, কিন্তু এখানে তো ব্রড কোশ্চেন দিচ্ছে, পাইথনে কিন্তু ব্রড কোশ্চেন দিচ্ছে। তাহলে পাইথনে আমি কেন যাব, আমি কম সময়ের মধ্যে কেন বোকামিটা করব? তাই আমার মনে হয় প্রত্যেকটা কলেজের রিকোয়েস্ট করা উচিত। হ্যাঁ, যে যেটা কলেজ, আবার কিছু কিছু কলেজ একদম মানে স্ট্যাম্প দিয়ে দেয়, না এটাই দেওয়া যাবে না। যদিও এখানে চয়েস করার অপশন আছে স্টুডেন্টদের, তো তোদের চয়েস করার অপশন আছে, আমি তো বলবো একদম চোখ বন্ধ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেওয়া উচিত। আর এই পেপারটা আমি পড়াবো, এই পেপারটাই পড়বো, এআই পড়াবো কলেজে, প্রত্যেকটা কলেজেই বলা উচিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা দেওয়ার জন্য। এর মেন কারণটা বলে দিলাম, শর্ট কোশ্চেন অনেক সহজ। শর্ট কোশ্চেন 4টা করে অ্যান্সার দিয়ে দেওয়া আছে, সেটা টিক মারতে কতক্ষণ লাগবে? সো খুব সহজে হয়ে যাবে, ইভেন ফেল করবি না কোনোদিন, এটা তো কনফার্ম না। এখানে প্রত্যেকটা জিনিস পাইথনে তোকে প্রোগ্রামিং প্রত্যেকটা শিখতে হবে, ফার্স্ট সেমিস্টারে যেভাবে শিখেছি সিটা, তাহলে পাইথনে প্রত্যেকটা পার্ট শিখতে হবে, তার সাথে সাথে এইটাকে কিন্তু রপ্ত করতে হবে ভালো করে। তাহলে এবার চয়েস ইজ ইয়োর্স। আর কলেজ কিভাবে দিচ্ছে, বাট কলেজকে কনভিন্স করানো উচিত যে স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা দিন, ঠিক আছে। তাই আমি এই দুটো পেপারে আপাতত যাচ্ছি না, ঠিক আছে। আমি চলে যাচ্ছি বেসিক অ্যালজেব্রাতে কি কি আছে। শোনা যাচ্ছে ক্লিয়ার তো? আওয়াজ কোনো কাটেনি তো কিছু? একবার বল দেখি বাবা। না স্যার, ঠিক আছে। ঠিক আছে, একদম। তাহলে এই দুটো পেপারে আপাতত যাচ্ছি না, কোন কলেজে কি দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে পরে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাইথনের সিলেবাসটা ডিসকাস করে নেব। আমরা এখন ডিসকাস করব মেন যেটা, সেটা হচ্ছে বেসিক অ্যালজেব্রার পেপারটা। সিলেবাস ডিসকাশন হচ্ছে কিন্তু, হ্যাঁ চলো বেসিকে যাওয়া যাক আগে। ওকে, বেসিক অ্যালজেব্রার যে পার্টটা আছে সিসি2, এই সিসি2 পার্টটাতে আমি এখানে 3টে পার্ট করে রেখেছি। দেখ, গ্রুপ এ, গ্রুপ বি আর গ্রুপ সি, 3টে পার্ট আছে। একদম খুব একদম মানে কোনো রকমের কনফিউশন নেই। সিসি1-এ যেইভাবে যে কনফিউশনটা ছিল যে এইটা পার্টে একটু বেশি আছে, এই পার্টটাতে কম আছে, এখানে কিচ্ছু নেই। একদম 3জনকে পার্ট পার্ট করে একদম সম অংশে ভাগাভাগি করা হয়েছে। তার মানে তোদের 75 মার্কসের পরীক্ষা। এই প্রথম গ্রুপ এতে 25, এখানে 25, এখানে 25, 25, 25, 25, 3 25-এ 75। তো গ্রুপ এতে আছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, বই বলে দিচ্ছি, আমি বইও বলে দেবো, সব কিছু বলে দিচ্ছি। গ্রুপ বিতে আছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, আর গ্রুপ সিতে আছে লিনিয়ার অ্যালজেব্রা। আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে এখানেও যে আমি যে পার্টগুলো আমরা পড়বো এগুলো কিন্তু আননোন নয়। সিসি1, এই সেমিস্টার 1 সেমিস্টার 2, এই দুটো পার্ট কিন্তু আগে ফার্স্ট সেমিস্টারেই ছিল। হ্যাঁ, তোদের থেকে তোদের সিসিএফ আসাতে কি হয়েছে, সি পেপারটা এসএসসি পেপারটা ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে এই সিসি2 পেপারটা এবার সেকেন্ড সেমিস্টারে করে দিয়েছে। আগে কি ছিল, সিসি1 আর সিসি2 ফার্স্ট সেমিস্টারে ছিল, আর এসএসসি পেপার বলে সেক পেপার বলে কিছু ছিল না, ঠিক আছে। তো সেক পেপার ঢুকে গেছে, আর সিসি2 পেপারটা সেকেন্ড সেমিস্টারে দিয়ে দিয়েছে। এটাতে আমাদের টিচারদেরও বিশাল সুবিধা হয়েছে, কারণ সিসি1 সিসি2 একসঙ্গে শেষ করা খুব চাপ হতো। সিসি1 পড়লি, পড়ার পর এবার আমরা সিসি2 পড়বো, ঠিক আছে, খুব রিল্যাক্সে পড়বো, ভালো লাগবে এই পেপারটা। তাহলে 3টে পার্ট আছে। ফার্স্ট হচ্ছে গ্রুপ এ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, গ্রুপ বি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, আর গ্রুপ সি হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। 3টে পার্ট, 25, 25, 25, কোনো রকমের কনফিউশন হওয়ার কথা নয়। আমি এইসব সব কিছু দিয়ে দেবো, হ্যাঁ অ্যাপে দিয়ে দেবো,
পরে, এখন লেখারও দরকার নেই কিছু, সুন্দর করে ফেয়ার করে কি কি আমি মার্কস ডিস্ট্রিবিউশন সব বলে দিচ্ছি আজকে, অসুবিধা নেই। তাহলে 3টে পার্ট আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, ক্লাসিক্যাল, অ্যাবস্ট্রাক্ট, লিনিয়ার। ওকে, এরপরে চলে আসছি এবার পার্ট গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সিতে প্রত্যেকটা পার্টে কেমন আছে সেইটা এবার চলো দেখা যাক। প্রথমে চলে আসছি গ্রুপ এ, ক্লাসিক্যাল অ্যালজেব্রা যেটা বলছি। এই ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে কি ডিসকাশন করব, প্রথমে আমি পুরনো জিনিস মনে করিয়ে দিই। তোরা কমপ্লেক্স নাম্বার করেছিস তো? কমপ্লেক্স নাম্বার কবে ছিল তোদের বল দেখি বাবা, 11-এ না 12-এ? যা ভুলে গেছে সবাই। ক্লাস 11-এ ছিল না 12-এ কমপ্লেক্স নাম্বার? 11 স্যার। ক্লাস 11-এ। তাহলে ক্লাস 11-এ সেই কমপ্লেক্স নাম্বারই আমরা কিন্তু এখানে পড়বো। পুরনো জিনিসই কানেক্ট হচ্ছে সেটা বলছি। তোরা মনে হয় ইনইকুয়ালিটিও পড়েছিস 11-12-এ, সেই ইনইকুয়ালিটি আছে, এটাও সহজ পার্ট। আর থিওরি অফ ইকুয়েশন, এই পার্টটাও সহজ। ইকুয়েশন নিয়েই আমরা কাজ করব এখানে, খুবই সহজ, মানে প্রত্যেকটা জিনিস করাবো, শুধু অঙ্ক প্র্যাকটিস করতে হবে, কোনো মাথা খাটানোর জায়গা নেই। এই যে ক্লাসিক্যাল অ্যালজেব্রার পার্টটা এখানে আমি বলে দিচ্ছি, থিওরি অফ ইকুয়েশন একটা আছে, থিওরি অফ ইকুয়েশন, ইকুয়েশনের থিওরি, বুঝতেই পারছিস? তার মানে ইকুয়েশন দিয়ে কত কিছু করা যায়, তার সলিউশন কিভাবে বের করা যাবে। হ্যাঁ, ধরনের রুট বলে দিয়েছে কোনো একটা ইকুয়েশন, 2 ডিগ্রি ইকুয়েশনের 2টো রুট, তাহলে রুট নিয়ে অনেক কিছু গল্প হবে। হয়তো 2টো রুট বলে দিল যে এইটার রুট, একটা ইকুয়েশনের রুট বলে দিল এইটা, এটা তার স্কোয়ার রুট কোন ইকুয়েশনের রুট হবে, এই রকম জাতীয় জিনিস। বা কোনো একটা ইকুয়েশনের অনেক জিনিস কিন্তু এখানে আমরা জানবো। যেমন কোনো একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, বড় ইকুয়েশন, ছোট ইকুয়েশন তো তুই এমনি বের করে নিতে পারবি। 2 ডিগ্রি ইকুয়েশন আমি যদি বলি x² - 5x + 6, তাহলে তো তুই বলি 3 আর 2, তাহলে এই রুটগুলো এই ছোট ছোট রুট তো নয়। তাহলে এইখানে তোকে বড় একটা ইকুয়েশন, 4 ডিগ্রি ইকুয়েশন, 10 ডিগ্রি ইকুয়েশন দিয়ে বললো যে এই ইকুয়েশনটা 10 ডিগ্রি ইকুয়েশন মানে 10টা রুট আমি বলবো, তাহলে সেই রুটের সেই রুটগুলো কি কি বেরোবে, কতগুলো কমপ্লেক্স রুট বেরোতে পারে, কতগুলো রিয়েল রুট বেরোতে পারে। হ্যাঁ, কিচ্ছু না করে, অঙ্ক না করে আমরা ডেকার্স রুলে কিন্তু সেইটা জেনে নিতে পারবো। তো এই টাইপের থিওরি, হ্যাঁ, ইকুয়েশনের যত রকমের থিওরি আছে বা ইকুয়েশন সলভিংয়ের যত প্রসেস আছে সেগুলো জানবো আমরা কিন্তু থিওরি অফ ইকুয়েশনে। এই পার্টটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার, ভালো লাগবে থিওরি অফ ইকুয়েশন। কমপ্লেক্স নাম্বার তোরা পুরনো জিনিসই আছে, হ্যাঁ, ওইটারই কন্টিনিউয়েশন হবে কমপ্লেক্স নাম্বার। আর ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটিও তোদের ছিল 11-12-এ। সো আমার মনে হচ্ছে এই পার্টটা নাথিং নিউ, এই থিওরি অফ ইকুয়েশন সবচেয়ে জলের মতো সহজ। সো এটা নিউ মনে হলো, এটা নিউ ভাবার দরকার নেই, খুবই সহজ। শুরু করব আমি থিওরি অফ ইকুয়েশন, অসুবিধা নেই। তাহলে এই গেল 3টে পার্ট, হ্যাঁ, থিওরি অফ ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার, ইনইকুয়ালিটি। কোনটা? এটা হচ্ছে গ্রুপ এ, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, 25 মার্কস আছে, 3টে পার্ট আছে, মানে বুঝতেই পারছিস। আমি মার্কস ডিস্ট্রিবিউশন বলে দিচ্ছি, কোনটা থেকে কেমন কি আসছে বা আগের বার কত এসছে সেটাও বলে দেবো। তাহলে এই 3টে পার্ট, তার মধ্যে রেসপেক্টিভলি ইনইকুয়ালিটিসটা ছোট পার্ট, থিওরি অফ ইকুয়েশন আর এইটা কম বেশি সমান, থিওরি অফ ইকুয়েশনটা একটু একটু বড় রেসপেক্টিভলি, তাই এখান থেকে মার্কসও বেশি আসে এবং এইটা ক্যারি করার বা এখান থেকে কোশ্চেন সলভ করারও অনেক সহজ। হ্যাঁ, মানে শুধু প্রসেস, কিচ্ছু মাথা কাটাতে হবে না, বোকার মতো প্রসেস জানলেই যে কেউ অঙ্ক করে দিতে পারবে, আর্টসের ছেলেমেয়েও করে দিতে পারবে যদি আমি প্রসেস শিখিয়ে দিই। তো এই হচ্ছে, এইটা হচ্ছে সবচেয়ে স্কোরিং, সবচেয়ে মাথায় রাখবি গ্রুপ এ পার্টটা, এই যে 3টে পার্ট আছে স্কোরিং পার্ট, এই পার্টটা খুবই স্কোরিং। চলো এই পার্টটা হলো, এর পরে যাই সেকেন্ড পার্টে, গ্রুপ বি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। এইবার হচ্ছে কি, ভালো করে খেয়াল রাখবি সবাই, আমাদের ম্যাথামেটিক্সের হার্ট লুকিয়ে আছে এখানে। যেমন বললাম না ওই যে ফাউন্ডেশন, হ্যাঁ, ফাউন্ডেশন ওরকম আমাদের লাইফের যেমন হার্ট আছে, এই হার্ট লুকিয়ে আছে এইখানে। এইটাই হচ্ছে মেন জায়গা, মেন ফাউন্ডেশন, যে জায়গাটা বলছিলাম যে বেসিক অ্যালজেব্রায় ফাউন্ডেশন যেটা, সেটা হচ্ছে এই সেট রিলেশন ম্যাপিং আর ইন্টিজার্সে। ইন্টিজার্সেরও ভূমিকা প্রচুর আছে, ইন্টিজার্সে আমি পরে যাচ্ছি। সেট রিলেশন ম্যাপিং 11-12 থেকে শুরু হচ্ছে, এরপরে ইয়ে করা হচ্ছে, প্ল্যানিং করা হচ্ছে এটাকে মাধ্যমিকে ঢুকিয়ে দেবে, মানে সেট থিওরিটাকে মাধ্যমিকেও ঢুকিয়ে দেবে, এরকম একটা ব্যাপার চলছে, মানে আস্তে আস্তে আরও এগোবে। সেট রিলেশন ম্যাপিং সবচেয়ে অবহেলিত হই আমরা সবাই, ইভেন আমিও যখন পড়াশোনা করেছিলাম তখনও অবহেলিত হয়েছিলাম যে এটাতে মার্কস খুব একটা আসে না। এখনও দেখছি, আমি কিছু কিছু ভিডিও দেখি ইউটিউবে, কিছু অনলাইন টিচাররা পড়ান যে এইটা থেকে খুব কম আসছে, আচ্ছা এইটার অল্টারনেটিভ হয়ে যাবে। আরে এটার অল্টারনেটিভ করাই যাবে না। এইটাতে যদি
যদি ধরে নে যে 11-12-এ ফাঁকি দিয়েছিস বা একটু হয়তো সেট বললে সেট মনে আসছে না, যে সেট কি, সেট মাথায় আসছে না, চোখ বন্ধ করে আর ভাবতে পারছিস না সেট কি, রিলেশন মাথায় আসছে না রিলেশন কি, ম্যাপিং মাথায় আসছে না ম্যাপিং কি, এই তিনটে পার্ট আমি এমনভাবে করিয়ে দেবো, এইটা আমি তোদের কথা দিচ্ছি যে এই তিনটে পার্ট যে কোনো, ও ঘুরতে যাবি মরার আগেও বা মরার পরেও মনে থাকবে। যদি আমি মরার পরে আমি যদি নক করে বলি এটা এটা কি, তবুও মনে থাকবে, এরকম করে করিয়ে দেবো, সত্যি বলছি, কারণ এটা আমার ফেভারিট জোন। তো এইটা সেট থিওরি আমাদের নেই, আমি আবারও বলে দিচ্ছি, হ্যাঁ সেট থিওরি আমাদের সিলেবাসে নেই, কিন্তু সেট ছাড়া হ্যাঁ রিলেশন আর ম্যাপিং পড়া কেমন একটা লাগে, মানে অনেকটা ওই খেতে বসলাম কিন্তু হাত না ধুয়ে খেতে বসলাম, এরকম একটা ব্যাপার। সো সেট থিওরিটা আমরা পড়ে নেব, একটু বেসিক জিনিসগুলো জেনে নেব, তারপরে আমরা রিলেশন আর ম্যাপিং পড়বো। এইটা আমি একটা ক্লাসে হার্ডলি আলোচনা করে নেব, তোরা খাতায় ফেয়ারও করে নিবি এটা, কারণ সেট থিওরি জিনিসগুলো থাকা ভালো। আমি সেট থেকেই শুরু করব, তাহলে সেট থেকে কোনো পরীক্ষায় কোশ্চেন আসবে না কিন্তু, আর রিলেশন ম্যাপিং আর ইন্টিজার থেকে কিন্তু কোশ্চেন আসবে। তাহলে এখানেও কিন্তু তিনটে পোর্শন, সেটটা নেই, তাহলে রিলেশন আছে, ম্যাপিং আছে, আর ইন্টিজার্স আছে, এই তিনটে পেপার কিন্তু সুমানা দাঁড়া জাস্ট এই তিনটে পেপার আছে। সুমানা শোনা যাচ্ছে? অঙ্কন রিজয়েন করলি, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। সুমানা শুনতে পাচ্ছিস? ওকে ওকে ঠিক আছে, নেটওয়ার্কের একটু ইস্যু হলে হয়তো এরকম হবে, একটু বেটার নেটওয়ার্কের জায়গায় শুধু বসে ব্যাস শুনবি, খাতা ফেয়ারও পরে হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে এই তিনটে পার্ট, রিলেশন ম্যাপিং আর ইন্টিজার্স, সেট থিওরি কিন্তু নেই বাবা, হ্যাঁ কিন্তু আমি সেট থেকে শুরু করব। হ্যাঁ আমার উদ্দেশ্য তোদের এই সেমিস্টারে পাস করানোর, ভালো নাম্বারস নয়, আমার উদ্দেশ্য যে অন্য, আমার উদ্দেশ্য হচ্ছে তোদের ভালো জায়গায় পৌঁছানো, এইটা আমার সবসময় থাকে। ঠিক আছে, তাহলে এই তিনটে পার্ট হলো গ্রুপ বিতে তিনটে পার্ট আমাদের আছে। সেট থিওরি কিন্তু নেই, কিন্তু সেট আমি লিখেছি কারণ সেট থেকে আমি শুরু করব। তাহলে এই চারটা পার্ট আমাদের হলো, ঠিক আছে, এইটা গেল আমাদের গ্রুপ বিতে। এইবার চলে আসি গ্রুপ সিতে। আচ্ছা সি, এখানে দেখ প্রত্যেকটা পার্টেই কিন্তু কিছু না কিছু কমন পাচ্ছিস, মানে 11-12-এ যেগুলো পড়ে এসেছিস সেগুলো কিছু না কিছু কিন্তু কমন পাওয়া যাচ্ছে। যেমন এখানে গ্রুপ সিতে লিনিয়ার অ্যালজেব্রা সবারই জানা আছে। লিনিয়ার অ্যালজেব্রা কি? লিনিয়ার অ্যালজেব্রা তো পেয়েছিস তোরা, ম্যাট্রিক্স পড়িসনি? ম্যাট্রিক্স পড়েছিস তো, সবাই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পড়ে এসেছিস। এইখানে আগের সিলেবাসে আমি একটু বলে দিচ্ছি এই জায়গাটা, তোদের কি সিলেবাস আছে আর আগের সিলেবাসে ম্যাট্রিক্সের এই পার্টটা, বেসিক ম্যাট্রিক্সটা একটু রাখা হয়েছিল। এখন সিলেবাসে কিন্তু ম্যাট্রিক্সটা নেই। আমি র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স দিয়ে শুরু করলে কেমন একটা অড লাগতো, তোরা ভাবতি যে কি থেকে কি শুরু হচ্ছে। দেখ ম্যাট্রিক্সেরই জিনিস, লিনিয়ার পার্টে ম্যাট্রিক্সের জিনিসই আমরা পড়বো। তার মানে তোরা যে ম্যাট্রিক্স পড়ে রেখেছিস, যদি পারিস পুরোনো ম্যাট্রিক্সে যা যা পড়ে রেখেছিস, হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু একবার চোখ ঝালিয়ে নিতে পারিস, দেখে নিতে পারিস, কারণ ম্যাট্রিক্সের রেসপেক্টেই আমরা সমস্ত কাজ করব। আমি একটা ক্লাস নেব ম্যাট্রিক্সের, যাতে পুরনো যে জিনিসগুলো ঝালাই করার, যে পুরনো ম্যাট্রিক্স কি হয়, ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি জিনিসটা কি, বা ম্যাট্রিক্সের প্রপার্টিসগুলো কি আছে, কত রকমের ম্যাট্রিক্স আছে, এই জিনিসটা আমি একটু জাস্ট আলোচনা করে নেবো। সেখান থেকে শর্ট কোশ্চেনও আসতে পারে। আদারওয়াইজ এই ম্যাট্রিক্সটা আমাদের খুব একটা প্রয়োজনের নেই, কিন্তু তোদের সঙ্গে একটু কানেক্ট করে দেবো, পুরনো জিনিস একটু রিক্যাপ হয়ে যাবে। তাহলে ম্যাট্রিক্সটা পড়িয়ে তারপর মেন জিনিসে আমরা ঢুকবো। এইটা কি কি আছে? র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের কিভাবে র্যাঙ্ক বের করতে হয়, প্রসেস জানতে হবে, অঙ্ক করতে হবে। র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স গেল। এরপর আছে রো রিডিউস একেলন ফর্ম, এটা দিয়ে আগের বারে দেখলাম কোশ্চেন এসছে। রো রিডিউস একেলন ফর্ম খুব সহজ, ম্যাট্রিক্সের জিনিসগুলো খুব সহজ, এই পার্টটা গ্রুপ সি পার্টটাও খুবই সহজ। রো রিডিউস একেলন ফর্ম গেল। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাও খুব সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মানে 2-3টে করে ইকুয়েশন দিয়ে তোকে সলভ করতে দেবে। লিনিয়ার ইকুয়েশনের একটা সিস্টেম দিয়ে দিবে, যেখানে অনেক ইকুয়েশন থাকবে। আমি জানি না 11-12-এ ছিল মনে হয়, ছিল না। সো সেইটা কিভাবে সলভ করতে হয় সেইটা আমরা এখানে জানবো। ঠিক আছে, সলিউশন বের করা বা সলিউশন থাকবে কিনা, এক্সিস্ট করবে কিনা, সেই জিনিসগুলো এইখানে আমরা পড়বো। আর একটা জিনিস পার্ট আছে, এইটা এক্সট্রা ভাবে রিসেন্টলি অ্যাড করেছে এইখানে, সেইটা হচ্ছে ভেক্টর স্পেস অ্যান্ড লিনিয়ার স্প্যান।
আচ্ছা, ভেক্টর স্পেসের যে পার্টটা, এই পার্টটা অ্যাকচুয়ালি অন্য জায়গায় ছিল, রিং থিওরির পর আমরা পড়াতাম, বাট এই পার্টটা জুড়ে দিয়েছে একটু, আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এখানে একটু দিয়েছে। তার মানে ভেক্টর স্পেসটা একটু পড়ে গ্রাফিক্যালি, তোরা তো বুঝতে পারবি না যে অ্যাকচুয়ালি ভেক্টর স্পেস কি। ভেক্টর স্পেসে কিচ্ছু নয়, ভেক্টর যদি জানা থাকে, যোগ বিয়োগ গুণভাগ, ভেক্টরের যোগ বিয়োগ গুণভাগ যদি জানা থাকে, আমরা তো ভেক্টর পড়েই এলাম ফার্স্ট সেমিস্টারে। সো ওই ভেক্টরটাকে, ভেক্টরের যে স্পেসে যে আমরা কাজ করব, কিভাবে কাজ করব, ভেক্টর নিয়ে কাজ করব, অথচ মাথায় ভেক্টর সাইন দেব না, আর তারপর কাজ হবে, আর কত সুন্দরভাবে জিনিসগুলো এলাবোরেট হবে। যদিও তোদের পুরো পার্টটা কিন্তু এখানে নেই, পরে আমরা পুরো পার্টটা পড়বো। তাহলে এইখানে মেনলি আমরা কি কি পড়বো, আর একটু সিলেবাসটা পুরোটা আমি আজকে পাঠিয়ে দেবো পিডিএফটা, ওখানে আরো ডিটেলসে লেখা আছে। আমি শুধু মেন পার্টগুলোকে নিয়ে নিয়েছি। র্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স, রো রিডিউস একেলন ফর্ম, হ্যাঁ, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ভেক্টর স্পেস, আর ম্যাট্রিক্সটা লিখে দিয়েছি এইখানে, যেমন একটা কোনো ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করবে। এবার তোরা বলি স্যার ইনভার্স তো আমরা বের করে বুড়ো বুড়ো হয়ে গেছি, অনেক দিন ধরেই তো ইনভার্স বের করছি। এইখানে ইনভার্স বের করতে বলবে তোকে অন্য প্রসেসে, তো প্রসেসটা আলাদা করে দেবে তোকে। তোরা তো ইনভার্স বের করেছিস সেই ওই রকম অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ করে, এইখানে সেই রকম ভাবে আমরা করব না, ঠিক আছে? সো সেইগুলো আমরা জানবো একটা একটা করে, দেখবি ইনভার্স বের করব আমরা বড় একটা ম্যাট্রিক্সে, সেটার একটা প্রসেস আছে, সেই প্রসেসে আমরা একটা একটা করে করব। তাহলে 1 2 3 4, হ্যাঁ, তোরা যদি ফেয়ার খাতায় সিলেবাসটা লিখে রাখিস, এই যে আমি এটা পাঠিয়ে দেবো, অলরেডি পিডিএফটা আমি দিয়ে দেবো, তাহলে এইটাই শুধু তোরা লিখে রাখবে, আর বেশি কিছু লেখার দরকার নেই। হলো? তাহলে এই গ্রুপ এ, গ্রুপ বি আর গ্রুপ সি, এখানে 4টা পোর্শন আছে। তাহলে এইখানে 4টা পার্ট বেসিক্যালি, আরো ভিতরে ডিটেলসে, আরো ইন ডিটেলসে আমাদের যেতে হবে, শুধু হেডিং দিয়ে আমি এখানে ছেড়ে দিয়েছি। তাহলে এই তিনটে পার্ট মিলে কিন্তু বেসিক অ্যালজেব্রাটা আমাদের তৈরি হয়েছে। তার মধ্যে আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি, এই পার্টটা স্কোরিং, সহজে মার্কস তুলতে পারবি, ফুল মার্কস 25 এর 25 মার্কস যদি ছাড়া পড়ে তাহলে দুঃখ করার কথা। এইখানে গেল পার্ট এ। পার্ট বিতে আসছি, তার আগে পার্ট এ, এখানেও 25 মার্কসের 25 মার্কস যদি না করে আসিস তাহলে দুঃখ করার কথা, কারণ এটাও একটা সহজ পার্ট। শুধুমাত্র একটা জিনিস এখানে দরকার, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস দরকার। জিওমেট্রি যেমন তোরা হয়তো বা ফেস করেছিস, এবার দেবদাস জিওমেট্রিতে এবার যেটা ফেস করেছিস, অনেকেই কমন পেয়েছিস হয়তোবা, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখছিস যে অর্ধেক অঙ্ক করতে গিয়ে আটকে গেছে। যারা দেখ সিরিয়াসলি পরীক্ষা দিয়েছিস, এইটা ফেস করবি, জিওমেট্রিতে এই জিনিসটা হয় যে অঙ্ক হয়তো কমনও পেয়ে গেছি, অথচ নামাতে পারছি না, এই যে ডিউ টু প্র্যাকটিস। তাহলে এইখানেও আমাদের এই পার্টটাতেও থিওরিফিকেশনের অঙ্ক প্র্যাকটিস করতে হবে, কমপ্লেক্স নাম্বারের অঙ্ক, ইনইকুয়ালিটি সহজ আছে, এই পার্টটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই পার্টটা প্র্যাকটিস তো সবই করতে হবে, কিন্তু এটা বেশি করতে হবে। আর সি পার্টটাতে 25-এ 25, আগের পার্টটা বি পার্ট, এ পার্টটাতেও 25-এ 25। তবে এই গ্রুপ বি পার্টটা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পার্টটা, কিন্তু এইখানে আমাদের চাপ হলেও হতে পারে। কেন? বারবার বলছি, এইটা হচ্ছে কনসেপচুয়াল জায়গা, বুঝতে পেরেছিস? এই জায়গাটা হচ্ছে কনসেপচুয়াল জায়গা। রিলেশন, ম্যাপিং, ইন্টিজার, সেট তো নেই। রিলেশন, ম্যাপিং, ইন্টিজার হচ্ছে আমাদের কনসেপচুয়াল জায়গা। কনসেপচুয়াল জায়গায় যে জায়গাটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আমরা যদি কনসেপ্টটা ঠিক মতো কাজে না লাগাই, মানে ওই থিওরি করলে, মানে সূত্র জানি আর অঙ্ক করছি, সেরকম নয়। তাহলে কিছু কিছু জিনিস এইখানে, যেমন 25 মার্কসের মধ্যে, হ্যাঁ, অর্ধেক মার্কস, তার মানে 10 15 তো 15-20 তো আরামসে পেয়ে যাবি যদি একটু ভালো করে প্রিপারেশন নিস। 25-এ 25 পাওয়ার জন্য কনসেপচুয়ালি একটু স্ট্রং করতে হবে। আমি তো এই কথা আমি বারবার বলছি, এই পার্টটাতে আমি স্ট্রং, তো স্ট্রং টিচার আছে, আমরাও লড়বো, ওরাও যুদ্ধ করবে, আমরাও যুদ্ধ করব, কি আছে, দুদিক থেকে যুদ্ধ হবে, তারপর দেখা যাবে 25 পাওয়া যাচ্ছে কিনা। তাহলে বাকি দুটো পার্ট, পার্ট এ আর পার্ট সি, এই দুটো পার্টে 25-এ 25, কোনো চাপ নেই। শুধু পার্ট বিটা, গ্রুপ বিটা, এইখানে আমাদের কিন্তু ভালো করে কনসেপচুয়ালি এগোতে হবে, ছোট ছোট জিনিস শিখতে হবে, এখানে হাতে ধরে শিখতে হবে আমাদের। আর বারবার বলছি, এইটা ফাউন্ডেশন, এইটাই মেন। এইখান থেকে ম্যাপিং এর সমস্ত জিনিস যখন জেনে যাবে, আর কোনো অসুবিধা হবে না, আর কোনো সমস্যা কিন্তু হবে না।
ওকে, তাহলে এই 3টে পার্ট হয়ে গেল, আর বেশি জটিল বলছে আর আর করছি না। তাহলে এই 3টে পার্ট আলোচনা হয়ে গেল। আলোচনার পর এর পরে যে বিষয়টা আমাদের আলোচনা করা সেটা হচ্ছে বই। বই কেউ কিনেছিস বা কারো কাছ থেকে শুনে টুনে? না স্যার। বই কেনা হয়নি? আচ্ছা ঠিক আছে, বই কিনে নিবি, অসুবিধা নেই। বলে দিচ্ছি বইয়ের গল্প। হ্যাঁ, এবার আমি মিডিলে দাঁড়াই। হ্যাঁ, এইবার দুটো বই দুই সাইডে রেখেছি আমি, তোদের বেশি বই কিনতে হবে না। এবার দুটো বই কিনতে হবে, সেই দুটো বই বলে দিচ্ছি। একটা হচ্ছে দুটোই মাপার বই, এসকে মাপার বই কিনেছিস? আগের বার কি কিনেছিস? আগের বার জিওমেট্রি ছিল না, ঠিক আছে, আগের বারে তো গল্প নেই। তাহলে এই বইটা আর এই বইটা দুটোই এসকে মাপার বই। হায়ার অ্যালজেব্রা, এটা হচ্ছে ক্লাসিক্যাল হায়ার অ্যালজেব্রা ক্লাসিক্যাল একটা, আর এইটা হচ্ছে হায়ার অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ার। একদম লেটেস্ট এডিশনটা নিবি, ঠিক আছে? পুরনো বই নিতে যাবি না, বলবি লেটেস্ট এডিশনটা দিন। এই দুটো বই আবারও বলছি, কেউ যদি মনে করে স্যার বই যদি একান্তই প্রবলেম থাকে তাহলে নিস না, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বই কেনার সামর্থ্য থাকে, আর আমাদের কলেজে ইয়েতে লাইব্রেরিতে পেয়ে যাবি বই, অনেক বই পড়ে আছে, সো সেখান থেকেও বই তুলতে পারিস, অসুবিধা নেই। আদারওয়াইজ এই দুটো বই কিন্তু সারা জীবন লাগবে, কারণ এই বইটা তো লাগবে, এই বইটা তো আমি এখনো পড়ছি, ঠিক আছে? তো এই বইটা আর এই বইটা, ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে আমাদের কি কি আছে বলে দিয়ে দিচ্ছি। থিওরিফিকেশন মানে পার্ট এ, পার্টটা যেটা পড়লাম আমরা, থিওরিফিকেশন আছে, ইন্টিজার, তারপর হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার, এইটাতে আমরা কিন্তু পেয়ে যাব। বোঝা গেল? তাহলে এই যে ক্লাসিক্যাল পার্ট, ওখানেও ক্লাসিক্যাল লিখে রেখেছিলাম, তো ক্লাসিক্যাল পার্টটা এইখানে পেয়ে যাবো। এই বইটা ছোট একটু বই, খুব একটা বড় নয়, তো এরকম সাইজ, ওই তো এখানে আমার কাছে আছে। এই বইটা আমার পুরনো বই, এই দেখ, এই যে পাতলা বই দেখতে পাচ্ছিস, এরকম সাইজের বই, বাট লুকসটা এখন চেঞ্জ হয়েছে, এখন এরকম করেছে, ঠিক আছে? তো লুকসটা আবার হয়তো নতুন ভার্সন যদি পাস তাহলে হয়তো চেঞ্জ হয়ে অন্যরকমও হতে পারে। এখন আমি রিসেন্টটা দেখলাম, এটা 9th এডিশনের ছবি, সো এইটা তো অনেক আগে 7th এডিশনের। তো এই বইটা দেখতে পাচ্ছিস, এরকম বইটা হবে, এই বইটা কিন্তু কিনতে হবে। হ্যাঁ, আর যদি কেউ কলেজ থেকে নিতে চাস নিতে পারিস। এইটা গেল। দুই হচ্ছে এই যে বইটা, এটা আমার, এটা এটা কত, এটা 14 এডিশন, এটা হচ্ছে 15 এডিশন, এটা হচ্ছে লেটেস্ট এডিশন, আমার মনে হয় এটা লেটেস্ট। এই বইটা হচ্ছে লেটেস্ট এডিশনটা, গিয়ে দোকানে গিয়ে বলবি, হ্যাঁ, যে কোনো বইয়ের দোকানে গিয়ে, হ্যাঁ, বলবি মাপার বই বললেই সবাই জানে, মানে এক বাক্যে চেনে। তাহলে এই দুটো বই, এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ার দেখতে পাচ্ছিস, অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ার, ঠিক আছে? সো অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ার এই দুটো পার্ট আমাদের এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে কোন কোন পার্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে? পার্ট এ, পার্ট বি, এ তো এখানে চলে গেল, পার্ট বি আর পার্ট সি কিন্তু এর মধ্যে কমপ্লিট হয়ে গেল। বইটা দেখে নে, এই যে বইটা, এই পার্টটা, এই দুটো পার্টের দুটো 50-50 পার্ট আছে, 50% ওইদিকে আছে, 50% এদিকে আছে, লিনিয়ার আর অ্যাবস্ট্রাক্ট, এইটা পার্টে। সবচেয়ে ভালো হয় যদি কলেজ স্ট্রিটে যাস, তাহলে টেকনো ওয়ার্ল্ডে চলে যাবি, সব বই পাওয়া যায়, রিজনেবল, দরদাম করতে হয় না, কিচ্ছু নয়, গিয়ে ওখান থেকে নিয়ে নিতে পারি। তোরা তো টেকনো ওয়ার্ল্ডেই যাস না সবাই? ঠিক আছে, যে কোনো বইয়ের দোকানে গেলেই হবে, অসুবিধা নেই। তাহলে এই দুটো বই, তোদের শুধুমাত্র এই দুটো বই কিনতে হবে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা তোরা কি নিচ্ছিস, পাইথন নিচ্ছিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিলে আমি বলে দেবো ওই বইটার কথাও, যে একটা বই বলে দেবো, আর ওই পার্টটা আমি নিজেও সুন্দর করে ঘুরিয়ে দেবো, প্রচুর অসংখ্য শর্ট কোশ্চিন করাবো, সো ওই পার্টটা নিয়ে কোনো অসুবিধা হবে না। শর্ট কোশ্চিন শুধু থিওরি বুঝবো, আর আমরা শর্ট কোশ্চিন করবো, থিওরি বুঝবো শর্ট কোশ্চিন করবো। তাও আবার শর্ট কোশ্চিন কি, যে তোকে মনে রাখতে হবে না যে অ্যান্সার, তোকে তো এমসিকিউ দিচ্ছে, ঠিক আছে? সো তুই 4টা অপশনের মধ্যে একটা অপশন তোকে খালি চুজ করতে হবে, ব্যাস, এই তো। তাহলে এটা রেসপেক্টিভলি অনেক সহজ। তাহলে এই বই বই নিয়ে আর কোনো কনফিউশন নেই তো? বইটা কিনে না নিস। স্যার। হ্যাঁ, বইটা কিন্তু সবাই কিন্তু কিনে নিস, হ্যাঁ, কারণ বইটা খুব জরুরি, বইটা সাথে থাকা খুব জরুরি, ঠিক আছে? তো বইটা কিনে নিতে হবে। আচ্ছা, এইবার আমরা যেই জায়গাটাতে যাব, মার্কস ডিস্ট্রিবিউশনটা একটা পার্টের বলে দিলেই তোরা বুঝতে পেরে যাবি। মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, ছোট্ট করে আমি বলে দিচ্ছি, তার আগে মার্কস ডিস্ট্রিবিউশনটা এখন না ডিসকাস করলেও হতো,
তবুও আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। মার্কস ডিস্ট্রিবিউশনের গল্পটা হচ্ছে, জাস্ট আ মিনিট, আমি এখানে বলে দিচ্ছি। হ্যাঁ, দেখ, গ্রুপের ক্ষেত্রে আমি সবগুলোর ক্ষেত্রে এক, পার্ট এ অবলিক পার্ট বি করে দিচ্ছি, অবলিক পার্ট সি, তিনটের ক্ষেত্রে একই মার্কস ডিস্ট্রিবিউশন সেম। কিভাবে, আমি একটার ক্ষেত্রে বলে দিচ্ছি, দুটো পার্টে তোদের কোশ্চেন থাকবে। কেমন? প্রত্যেকটা পার্ট কত মার্কসের? প্রত্যেকটা পার্ট হচ্ছে 25 মার্কসের। জাস্ট আ মিনিট, তোদের প্রত্যেকটা পার্ট হচ্ছে 25 মার্কসের। 25 মার্কসটাকে কিসে ভাগ করেছে? 25 মার্কসটাকে 5 + 20-তে ভাগ করেছে। তার মানে কি, 5 মার্কে তোদের শর্ট কোশ্চেন থাকছে, আর 20 মার্কসের তোদের হচ্ছে বড় কোশ্চেন থাকছে। বড় কোশ্চেন কটা করতে হবে? 5 মার্কে 4টা কোশ্চেন করতে হবে। থাকবে কটা? 6টা কোশ্চেন থাকবে। আগের বার 25 মার্কের পার্টে যেভাবে ছিল ঠিক একই রকম। আচ্ছা, তাহলে আমি এখানে করে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি এইখানে টোটাল কোশ্চেন। টোটাল কোশ্চেন শর্টকাটে লিখে রাখছে। হ্যাঁ, কতগুলো থাকবে? আচ্ছা, অ্যান্সার কতগুলো করতে হবে, আর মার্কস, তিনটে পার্টে লিখছি মার্কস। হ্যাঁ, আচ্ছা, টোটাল কোশ্চেন প্রথমে বলছি পার্ট এ, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে শর্ট কোশ্চেন টোটাল কোশ্চেন থাকবে 3টে, করতে হবে কটা? 2টো। আচ্ছা, জাস্ট a minute, তাহলে এটা চেঞ্জ করি। একটা পার্ট 1 আর পার্ট 2, দুটো পার্টে লিখে রাখছি। হ্যাঁ, এইখানে ওকে, টোটাল 3টে কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন 3টে থাকবে, অ্যান্সার করতে হবে 2টো কোশ্চেন। মার্কস কত আছে? 2টো কোশ্চেন ইনটু 2.5 মার্ক করে আছে। তোদের 2.5 মার্ক আগে কোনোদিন ছিল না, এখন 2.5 মার্ক দিয়েছে, মানে টোটাল 5 মার্ক হলো। আচ্ছা, আর কি? বড় কোশ্চেন, এটা গেল শর্ট কোশ্চেনে। শর্ট কোশ্চেন বলতে তোদের এমসিকিউ তো তুলে দিয়েছে, নর্মাল যে শর্ট কোশ্চেন হয়, যেভাবে তোদের কোশ্চেন এবার করেছিস ফার্স্ট সেমিস্টারে, ঠিক একই রকম ভাবে থাকবে। 3টে কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেন করতে হবে, 5 মার্ক গেল। বড় কোশ্চেন 5 মার্কের 6টা কোশ্চেন থাকবে, তোদের করতে হবে 4টা। তাহলে 4টা কোশ্চেন কত মার্কসের? 4টা কোশ্চেন 5 মার্কসের থাকবে। তাহলে কত? 4 × 5 = 20 মার্কস। আর স্ক্রিন দেখা যাচ্ছে তো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে ওকে, তাহলে টোটাল এই গেল আমাদের 20। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। কিছু না বুঝতে পারলে বা কিছু অসুবিধা হলে আমাকে বলবি, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের টোটাল 20 মার্কস আর 5 মার্কস, এটা প্রত্যেকটা পার্ট এতেও, পার্ট বিতেও, পার্ট সিতেও। তার মানে 4টা কোশ্চেন কিন্তু বড় 5 মার্কের কোশ্চেন 4টা করতে হবে। 5 মার্কের কোশ্চেন 4টা কিন্তু আমাদের করতে হবে। এই 4টা 5 মার্কের কোশ্চেন, এটা 5 মার্কের, এটা 2.5 মার্কের। হয়ে যাচ্ছে? টোটাল আমাদের কত হয়ে যাচ্ছে? তাহলে টোটাল হয়ে যাচ্ছে 25 মার্কস। তাহলে পার্ট এ তে 25 মার্কস, টোটাল আমাদের হয়ে গেল 25। পার্ট এ তে 25, পার্ট বি তে 25, পার্ট সি তে 25। একদম ইজি টু আন্ডারস্ট্যান্ড, কোনো রকমের জটিলতার কিছুই নেই। 3টে কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেন করতে হবে, এবং প্রত্যেকটা পার্টে আরেকটা ভালো জিনিস, প্রত্যেকটা পার্টে মানে পার্ট এ, পার্ট বি, পার্ট সিতে কিন্তু মিনিমাম 3টে করে তো টপিক আছে। কোনো কোনো পার্টে 4টে টপিক হয়েছে, তাহলে যদি 3টে করে টপিক থাকে, তাহলে 3টে শর্ট কোশ্চেন যখন দেবে, তাহলে 3টে টপিক থেকেই দেবে, সবগুলো টপিক তো অবশ্যই দেবে। তাহলে এই গল্পটা বুঝতে পারছিস যে এখানে 3টা, 2টো, 2.5 মার্কের 5 মার্ক ক্লিয়ার। আর হচ্ছে 6টা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেন করতে হবে, 5 মার্কের 20 মার্কস। ক্লিয়ার তো? মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো সমস্যা? লিখে নিবি কিন্তু, আমি বারবার বলছি, যে পথে সবাইকে বলছি কিন্তু, ফেয়ার যখনই ফেয়ার খাতা আমি বলে দেবো, সব ফেয়ার খাতা আজকে বলে দিচ্ছি, আমি যে পথে হাঁটবো
সেই পথের প্রত্যেকটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার আমার থাকা চাই। তাহলে আমাকে সব বুঝে নিতে হবে। আমি 10 ইয়ার সমস্ত কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছি, অ্যাপে দিয়ে দেবো। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমরা সুন্দর করে ছন্দে ছন্দে এগোবো, বোকার মতো এগোবো না। প্রত্যেকটা পার্ট আমি দেখি 2টো পার্ট স্টার্ট করব, বলে দেবো, অসুবিধা নেই। তাহলে একদম সুন্দর করে এগোতে হবে, কারণ টাইম যতটা কম আছে সেইভাবে আমরা এগোবো, খাটবো সেইভাবে। খালি একটা জিনিস, আমার সঙ্গে সঙ্গে চলতে হবে। হ্যাঁ, হাঁপালে কিন্তু চলবে না। হ্যাঁ, এইটাই শুধু একটা তোদের কাছে শর্ত, যে হাঁপিয়ে পড়লে হবে না, আমার সাথে সাথে চলতে হবে। আর এমন চাপও আমি দেব না যে যেটা মানে বিয়ার করা, সহ্য করা চাপের, সেরকম দেব না। শুধু প্রত্যেকটা জিনিস দিনের কাজ দিনে, দিনের কাজ দিনে, দিনের কাজ দিনে, ব্যাস, আর কিচ্ছু নয়। তারপর তুই সিনেমা দেখ, যা কিছু কর, আমার যায় আসে না। আমার কাজ করে নিবি, বাস, গল্প শেষ। পেপার আমি দুটোই পড়াবো, সো আমার কাজ করে নিলে বাস, গল্প শেষ। তারপর যা করবি কর। শুধু বলবো এই দিন পরীক্ষা, ওই দিনের পরীক্ষার প্রিপারেশন ভালো করে করে আসতে হবে। পরীক্ষার প্রিপারেশন তো রেজাল্ট খাতা দেখলে আমি বুঝতে পেরে যাব যে কার কি প্রিপারেশন, আর চোখ দেখলেই বুঝতে পেরে যাব। ঠিক আছে, তো সেই হচ্ছে গল্প। তো মার্কস ডিস্ট্রিবিউশন আমাদের হয়ে গেল। আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশন তো আলোচনা করে নিলাম। আমি আরেকটা কথা বলছি, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, 3টে পেপারের একটা, আমি যা যা বলছি ভালো করে বুঝে নেবি। একটা রাফ খাতা, যার পেজ যত খারাপ হোক, যাই হোক, যেমনই হোক, ঠিক আছে। আমি যেমন ইয়েলো কালারের এই যে পেজের খাতা ইউজ করি, রাফ খাতার জন্য এখনও ইউজ করি, আমাদের তো প্র্যাকটিস করতে হয়। তাহলে এরকম যে কোনো পেজ তুই নিয়ে নে, যেটার জন্য রাফের জন্য গেল। রাফ খাতা, যে যত খারাপ পেজ হোক, যেই হোক, যেমনই হোক, রাফ খাতা একটা মোটা পেজের রেখে দিবি, সেটা সব সময় কিন্তু হাতের কাছে থাকবে। কলেজে যাস, যেখানেই যাস, সবসময় রাফ খাতা একটা হাতের কাছে, হাতের নাগালে থাকবে। এটা একটা গেল। 3টে পেপার, গ্রুপ এ তে, গ্রুপ বি আর গ্রুপ সি, 3টে লিনিয়ার, অ্যাবস্ট্রাক্ট, ক্লাসিক্যাল, 3টে পেপারের জন্য 3টে খাতা তৈরি করে নি। 3টে ফেয়ার খাতা নিয়ে নেবে। 3টে ফেয়ার খাতা, মোটাও নিতে পারিস, কোনো অসুবিধা নেই, কারণ পরপর পরপর করেই এগোবো, তো এরকম নয় যে স্কিপ করে এগোবো। একটা খাতায় কিন্তু বাবা 3টে করিস না। ছোট মানে মোটা খাতা না নিলেও হবে, কিন্তু যাতে একটা খাতায় মানে 3টে আলাদা আলাদা খাতা করে নিস ফেয়ারের জন্য। ঠিক আছে, তাহলে ফেয়ার খাতা 3টে নিয়ে নে আপাতত। আর এআই এর জন্য, যদি এআই বা যে ওই পার্টটার জন্য একটা খাতা আলাদা এক্সট্রা নিতে হবে। 4টা খাতা তোদের কিন্তু ফেয়ার খাতা করতে হবে। রাফ খাতা একটা, মানে টোটাল 5টা খাতার গল্প। ঠিক আছে, খাতা কিন্তু আলাদা করে রাখবি, একটা খাতায় অবশ্যই করবি না। 5টা খাতা আমাদের ম্যাথামেটিক্সের, 2টো পেপারের জন্য 5টা খাতা। ক্লিয়ার হলো মার্কস ডিস্ট্রিবিউশন। এইবার যে কোনো একটা খাতা যেটাতে স্টার্ট হচ্ছে, প্রথমের জিনিসগুলো লিখে নে, যে যে পেপারটা বা যে পেপারের, প্রত্যেকটা পেপারে এরকম করে মার্কস ডিস্ট্রিবিউশন। সিলেবাসে আমি বললাম পুরো সিলেবাসটা লেখার দরকার নেই, কিন্তু প্রথমে পার্ট এ লিখে, যে খাতাটা যেটার, সেইটা লিখে আমি যেভাবে বলে দিলাম যে এই পার্টটা, এই পার্টটাতে এটা আছে, এই পার্টটাতে এটা আছে, ছোট্ট করে যেগুলো যেগুলো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবেই লিখে রাখবি, কোনো অসুবিধা নেই। এইভাবে করেই লিখে রাখবে, বেশি লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে এইভাবে করে লিখে নিলি, মার্কস ডিস্ট্রিবিউশনটা লিখে নিলি, কত মার্কস আছে। তাহলে একটা প্রথম ফ্রন্ট পেজটা এইভাবে তৈরি করে নে। তৈরি করার পর তারপর থেকে ফেয়ার, একটা পেজ ছেড়ে তারপর থেকে ফেয়ার শুরু হয়ে যাবে। আমি পড়াবো, তোরা সঙ্গে সঙ্গে ফেয়ার করে নেবে। ঠিক আছে, ফেয়ারে আমি নোটও দিয়ে দেবো, তো কোনো চাপ নেই, কোনো রকমের কোনো অসুবিধা নেই। বই বলে দিলাম সমস্ত কিছু। আচ্ছা, ভাইটাল যেটা জিনিস সেটা হচ্ছে ডেট। ডেট কবে কবে আর কোন সময়টা ভালো হয়। আমি সন্ধ্যের সময় পড়াবো, বুঝতেই পারছিস। সকালে তো মনে হয় না তোরা কেউ পড়তে পারবি। সকালে সব তো ঘুম পার্টি, রাত জাগা পার্টি, সবাই হচ্ছে রাত জাগা তারা। কি রে, সব রাত জাগা তারা নাকি কেউ তাড়াতাড়ি ঘুমাস আবার? কি না রে, স্যার, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তাড়াতাড়ি ঘুমোস, বাহ। এরকম হয়, আমিও দেখেছি যে আহ, কেউ কেউ কিছু কিছু আছে, যেমন আমার খুব লাইফে খুব কনফিউজ হয়েছে, মানে কনফিউশন আমার হয়েছে খুব। আমি কোনো কোনো সময় চেষ্টা করেছি সকালবেলা উঠবো, সকালবেলা উঠবো, সকালবেলা উঠবো। এবার সেটা 1-2 দিন করার পর, তোদেরও হয়েছে আশা করছি, 1-2 দিন করার পর তারপর হয় না। আবার বেশি রাত জাগলে সকালটাও খুব অসুবিধা হয়, তো এই দুটোর খুব সমস্যা হয়। আমি একটু ব্যালেন্স করে চলি, রাত্রিবেলা যতটা হোক 12টা 1টা ম্যাক্সিমাম, তারপর আবার সকালবেলা 6টা 7টা এরকম। এবার কেউ যদি বেশি সকালে উঠে, মানে সেটা ডিপেন্ডিং অন ইউ। হ্যাঁ, আর
যত পড়া আমাদের চলতে থাকবে তখন আমি বলে দেব, অসুবিধা নেই, যে আস্তে আস্তে তোর হচ্ছে কিভাবে মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ করাটা আগেও আমি কলেজে বলেছিলাম, আর এমনি সবাইকে বলে দেবো, অসুবিধা নেই, মেমোরাইজ করতে হবে এভরিডে, প্র্যাকটিস করতে হবে, আমি গাইড করে দেবো। আর অফলাইনে তোরা যদি আসতে চাস অবশ্যই আমি ঠিকানা বলে দেবো, অসুবিধা নেই। তো অফলাইনে পরীক্ষা দিতে আসতে পারিস, কোনো অসুবিধা নেই, তখন যেমন সিচুয়েশন হবে করে নেবো প্রত্যেকটা, কোনো চাপ নেই। কিন্তু মেন জিনিস হচ্ছে আমি চাইছি, মানে আমি জানি না, আমার কিন্তু মনের মধ্যে খুব জোশ থাকে, সেই ব্যাপারটা সব সময় থাকে, কিন্তু সেই জোশটা অনেক সময় কি হয় যে স্টুডেন্ট তোদের সাথে যদি ম্যাচ খায়, আমি আমি কথা দিচ্ছি তোদের এখান থেকে আমি কিন্তু ইউনিভার্সিটির টপার বের করে দিতে পারবো। মানে তোরা ভাবছিস যে আমি হাসি ঠাট্টা করছি এই কথাটা বলে, কিন্তু এইটা আমি কিন্তু মিন করছি, হ্যাঁ, মন থেকেই বলছি এটা, যে যদি এরকম তোদের মধ্যে স্বপ্ন থাকে, ড্রিম থাকে যে হ্যাঁ আমি একটা বিশাল স্কোর করবো, কোনো পজিশন ইজ নট দ্য ম্যাটার অফ ফ্যাক্ট, মানে আমাকে ইউনিভার্সিটি ফার্স্ট হতে হবে, দ্যাট ইজ নট দ্য ম্যাটার অফ ফ্যাক্ট। আমার গল্প হচ্ছে যে আমাকে আমার সর্বোচ্চ দিয়ে 75 আমি 75 পাবো, নেয়ার চান্স, ওই যে চেষ্টাটা, প্রচেষ্টা কেন হবে না। আরেকটা জিনিস, যখন যে সেমিস্টারে পড়বি, আমি একটু বলে দিচ্ছি, যখন যে সেমিস্টারে পড়বি সেই সেমিস্টারেই ফোকাস করবি, বাকি জিনিসগুলোকে একটু আবছা করতে হবে। কিছু জিনিস যদি আবছা না হয়, সেটাকে হালকা করে আবছা করে দিয়ে আমাদের সামনের পথটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার রেখে সামনের দিকগুলো, এই সাইডের দিকগুলোকে আবছা করে এগোতেই হবে। ঠিক আছে, অনার্স নিয়ে পড়ছিস, স্কোপ কোনো দিন কোনো সাবজেক্টেই, প্রত্যেকটা সাবজেক্টেই রত্ন। আমাদের ম্যাথামেটিক্সে আমি তো সবসময় বলি যে ম্যাথামেটিক্স নিয়ে অনার্স কমপ্লিট করার পর তুই বসে থাকবি, এটা হতে পারে না, না খেয়ে মরে যাবে, এটা কোনো দিনই হতে পারে না। আর যদি হয় তাহলে আমার কাছে আসিস বাবা, আমি কিছু দিয়ে দেবো, যে পড়া, আমার এখানে এসেই পড়া, ঠিক আছে, ছোট বাচ্চাদের পড়া, আমার এখানে তোর 8 to 12ও পড়ে, নিচে ক্লাস হয়, ঠিক আছে। তো গল্প হচ্ছে, বলবো যে হ্যাঁ তোরা এসে পড়া, এখানেই পড়া। ম্যাথামেটিক্সে কোনোদিনই বসে থাকবি না, যারা বসে আছে তারা বোকা, এতটুকুই আমি বলতে পারি। এটা একটা রত্ন সাবজেক্ট, ম্যাথামেটিক্সে কোনোদিন কেউ বসে আছে নাকি, আমার তো জানা নেই। হ্যাঁ, এটা হতে পারে যেটা অ্যাচিভ করতে চাইছিল সেখানে পৌঁছতে পারেনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাথামেটিক্সে ভাতে কোনোদিন মরবি না, মানে ভাত খাওয়ার মানে অসুবিধা হয়ে যাবে, সেটা কোনোদিন হবে না। তো এরকম একটা রত্ন সাবজেক্ট যেখানে তোকে বিশাল বড় একটা জায়গায় পৌঁছে দিতে পারে। আর হচ্ছে কি, ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে বসে কেউ কিন্তু, না তুই এমএসসি বা পরবর্তীতে লাইফে কোথায় পৌঁছবি সেটার কোনোদিন ড্রিম দেখা সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। আমার লাইফে নিজেই মেলেনি, আমি তোদের বলছি, আমার নিজের লাইফের কথাই বলছি। এই স্কুলে লাইফে কি স্বপ্ন দেখতাম, এখন তো হাসি সেগুলো নিয়ে, তাই না? তারপর গ্র্যাজুয়েশন যখন পড়ছিলাম তখন কি স্বপ্ন দেখতাম, তারপর আস্তে আস্তে তো চলার সাথে সাথে না, প্রত্যেকটা মুহূর্তের সাথে সাথে দেখবি যে বাবা ড্রিমগুলো, স্বপ্নগুলো চেঞ্জ হতে থাকে। স্বপ্নের একটা একটা করে রত্ন যখন তুই আস্তে 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 নিজেকে যত ভরাতে থাকবি, যত ভরাট হতে থাকবি, তার মানে পড়াশোনাটাকে আস্তে আস্তে নিতে 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 যত ইমপ্রুভ করতে থাকবি, তখনই দেখবি যে হ্যাঁ তোর চিন্তাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তুই ভাবছিলিস আগে যে এইটা হবো, তারপর ভাবছিস এইটা হবো, ঠিক আছে, তখন ওই অ্যাট্রাকশনটা কাজ করছে না। তোরা এখন যদি ভাবতে থাকিস যে চাকরির কি অবস্থা, এইসব জিনিস ছেলেমেয়েরা ভাবে, মানে এগুলো কি বলতো, নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বলে রাখছি। তুই ধরনের পড়ছিস না, পড়লে এগুলো কিন্তু কোনো যায় আসে না, তখন তুই এনজয় করবি পড়াশোনাটাকে, নাম্বার পাওয়াটাকে, পড়াটাকে, পড়াশোনাটাকে এনজয় করবি। হ্যাঁ, আর কেউ কেউ দেখবি যে ফাঁকি দিচ্ছে, যে ভালো করে পড়াশোনা করছে না, হ্যাঁ, বা সে কিন্তু ওই সব কথা বলবে, স্যার চাকরির কি অবস্থা, হ্যাঁ চাকরির তো কোনো বাজারই নেই কি। আবার এই চাকরির মন্দা বাজারেও কিন্তু ভালো ভালো রেজাল্ট করে ভালো ভালো চাকরি নিয়ে বেরিয়ে যাচ্ছে অনেকেই। তো এই জায়গাটাই সবচেয়ে বেশি, যে আমার দরকার, আমি তো বলি সবসময় যে আমার পজিশন একটা, আমার একটা চাকরি দরকার, আমি অত কিছু ভেবে লাভ নেই, তোকে এক্সেলেন্স করতে হবে প্রত্যেকটা জায়গায়, তোকে তোর বেটারটাকে দেখাতে হবে, তোর মধ্যে পোটেনশিয়াল আছে, তোকে পড়তে হবে, এতটুকুই হচ্ছে মেন গল্প। ফার্স্ট সেম ভুলে যা, ফার্স্ট সেমে যদি সাপ্লি টাপলি হয় আমি দেখে নেবো, অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু সেকেন্ড সেমিস্টার থেকে, এরপর থেকে দৃঢ় সংকল্প যে না ফাঁকি দিব না, যা কিছু কর। আমি তো বারবার বলছি 6 ঘন্টা আমার দরকার, 5 থেকে 6 ঘন্টা দরকার, বাকি 24 ঘন্টা আর কিচ্ছু দরকার নেই, তুই যা করবি কর, কিন্তু 6 ঘন্টা আমার মনোযোগ সহকারে আমার দরকার। আমাকে 6 ঘন্টা দিবি, ব্যাস গল্প শেষ। আমাকে দিবি মানে আমার পড়াশোনা, মানে যেটা পড়াবো, যা কিছু দেবো, পড়াশোনাটাকে 6 ঘন্টা দে, 6 ঘন্টা পড়াশোনা কর, 5-6 ঘন্টা,
5 ঘন্টা পড়লেও হবে, 5 ঘন্টা পড়লে ফেটে যাবে, কিন্তু 5 ঘন্টা পড়িস কোথায় বাবা? 5 ঘন্টা পড়লে তো র্যাঙ্ক করে যাবে ইউনিভার্সিটিতে। হ্যাঁ, আর যদি সঠিক টিচারের সন্ধান পাস, ব্যাস র্যাঙ্ক হয়ে যাবে। তো যাই হোক, গল্পের ছলে অনেক কিছু বললাম। মেন টার্গেট সবসময় নিয়ে রাখবি যে আমাকে ফাঁকি দিলে চলবে না। কাকে ফাঁকি দিচ্ছি? নিজেকেই তো ফাঁকি দিচ্ছি। হ্যাঁ, তো এইটা খেয়াল রাখবি। আর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে 3 বছর 4 বছর পর। তো ততদিনে কি সিচুয়েশন হবে, কি এগুলো ভাবারই দরকার নেই, কি সিচুয়েশন আছে। শুধু খালি একটা খেয়াল রাখবি, যদি ভালোভাবে এগোতে চাস যে কোনো জিনিসে, আজকে হয়তো বিএসসি ছেড়ে দিবি, ঠিক আছে, দে, অন্য কিছুতে যাবি, যে কোনো লাইফের যে কোনো পজিশনে যাস, আর পড়াশোনার যদি পদ্ধায় থাকিস, তাহলে একটাই জিনিস খেয়াল রাখবি শুধু, যে আমাকে পড়াশোনাটাকে এনজয় করতে হবে। তার মানে তুই এখন আছিস আমাদের সেকেন্ড সেমিস্টারে আছিস, তোর বেসিক অ্যালজেব্রা আমার আছে, আর এইদিকে এআই যদি নিস বা ওইদিকে পাইথন নিস, যাই, দুটো পেপারকে আমাকে এনজয় করতে হবে। এনজয় মানে কি? ওর খুঁটিনাটি আমাকে জানতে হবে, তাই না? নতুন নতুন গার্লফ্রেন্ড হলে বা নতুন নতুন বয়ফ্রেন্ড হলে, ও বাবা, কত কত কিছু, যে ওই মানুষটার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বললে সবাই খুব চার্ম হয়ে যাবে, বোর লাগছে না স্যার, এবার ভালো লাগছে। তো নতুন একটা রিলেশনে যদি যাস, হ্যাঁ, তখন ওই ভালোবাসার মানুষটা সব কিছু খোঁজা যেমন শুরু করিস, ম্যাথামেটিক্স তো ভালোবেসেই এসেছিস না, ম্যাথামেটিক্সের সঙ্গে সংসার করা, কিন্তু ম্যাথামেটিক্স বউয়ের মতো এখন। তো ম্যাথামেটিক্সের সঙ্গে তোকে সংসার করতে হবে, এটা হচ্ছে ভালোবাসার জায়গা তোর, কারণ ভালোবেসেই তো নিয়েছিস। তাহলে ওই ভালোবাসার মানুষের মানে এই যে প্রত্যেকটা পার্টের, এবার তোকে কিন্তু ওই খুঁজে বের করতে হবে প্রত্যেকটা ভালোবাসার জায়গা, ডেট অফ বার্থ কত মনে রাখতে হবে, বার্থডে উইশ করতে হবে, এরকম সব জিনিস এখানেও করতে হবে। এই যে ভালোবাসার আমাদের ম্যাথামেটিক্সের জায়গা, এবার সেকেন্ড সেমিস্টারে আছিস, দুটো পেপার পড়বি, এই দুটো পেপারকে তোকে খুঁটিনাটি সব জানতে হবে, তার সমস্ত জিনিস ভালোবেসে নিতে হবে। হ্যাঁ, আমাকে এই যে আজকে যেমন বললাম, যারা যারা ম্যাথামেটিক্সে সত্যিই ভালোবাসিস, দেখবি কালকে সকালবেলা তোরা কিন্তু অবশ্যই পুরোনো খাতা বের করবি একটু ঝেড়ে ঝেড়ে, যে সেট রিলেশন ম্যাপিং এর কি পড়েছিলাম একটু মনে করি, যদি ভালোবাসিস। আর নাহলে বুঝতে থাকবে, স্যার করাবে তারপর দেখা যাবে কি আছে, আবার আপাতত তো ঠিক আছে, অসুবিধা নেই। তো এই যে স্মল চেঞ্জেস, ছোট্ট ছোট্ট চেঞ্জ কিন্তু তোকে না অনেকটা কিছু দিয়ে দেবে। এই চেঞ্জটা কিন্তু সবসময় দরকার, তোদের প্রত্যেকজনকেই বলছি, খুব দরকার। হ্যাঁ, সেই ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দুতে সিন্ধু হয়। আজ থেকে যদি অল্প অল্প করে নিজের মধ্যে চেঞ্জেস আনিস, নিজের স্বভাবের, যে ফোনটা আমি একটু কম চালাবো, ফোন ঘাঁটবো, ঘাঁট না, তুই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সিনেমা দেখ, কে বারণ করছে? ভালো ভালো দেখ, সিনেমাও দেখ, সিনেমা তো অনেক কিছু দেয় ভালো, দেখ সিনেমা, অনেক কিছু ওখান থেকেও জানা যায়। কিন্তু আমার পড়ার টাইমটা আমি ফাঁকি দেবো না, এতটুকু দৃঢ় প্রতিজ্ঞা হয়, বাস, গল্প শেষ, আর কিছু আমার দরকার নেই। যাই হোক, আজকে ইন্ট্রোডাকশন ক্লাসে একটু ভাষণ টাষণ দিচ্ছি। আরেকটা জিনিস যেটা নিয়ে মেন আলোচনা আমাদের, সেটা হচ্ছে যে ডেট, ডেট বল, 4টা ডেট আমার লাগবেই মিনিমাম, ঠিক আছে? আমি মোটামুটি ডিসাইড করে রেখেছি, তোদের যদি কোনো অসুবিধা না থাকে আমি একটু বলছি, তারপর তোরা বলিস। 4টা ডেট হচ্ছে আমাদের মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি। অসুবিধা আছে কারো? না স্যার। না স্যার, কোনো সমস্যা নেই। আর আচ্ছা, দুটো টাইম আমি বলে রাখি, কারণ আমার আলাদা আরও ব্যাচ চলে, পিএসসির ব্যাচ চলছে একটা, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের, আবার 4th সেম শুরু হবে ধরে নেই। হ্যাঁ, তো এরকম করে তো আরও ব্যাচগুলো আছে, টাইমের একটু অসুবিধা তো অবশ্যই হবে। তার মাঝ থেকে আমি বলছি দুটো টাইম, আমি এইখানে আসি, দুটো টাইম পিরিয়ড বলে দিচ্ছি। এই দুটো টাইম পিরিয়ডেই আমাদের কাজ করতে হবে। একটা হচ্ছে 6 to 6টা থেকে, দেখ, 6টা থেকে 8টার একটা টাইম পিরিয়ড আছে রাত্রিবেলা, হ্যাঁ, 6টা থেকে 8টার একটা টাইম পিরিয়ড, আর একটা হচ্ছে 8টা থেকে 10টা। এই দুটো টাইম পিরিয়ডে আমি কিন্তু পড়াই। হ্যাঁ, এই দুটো টাইম পিরিয়ড অল্টারনেটিভ ওয়েতে, আমি জানি না তোদের পুরোটা দিতে পারবো কিনা, 4th সেম শুরু হলে তখন গল্প চেঞ্জ হয়ে যাবে, পিএসসির এই টাইমে চলছে, যাই হোক। তো তোদের কোন টাইমটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বল? 6টা থেকে 8টা। 6টা থেকে 8টা, আর 8টা থেকে 10টা? হ্যাঁ স্যার, 8টা থেকে 10টা হলেও ভালো হয়। মানে দেখ, বাড়ি থেকে পড়বি, অসুবিধা নেই আশা করছি, ঠিক আছে। 6টা থেকে 8টা বলছিস, 6টা মানে হচ্ছে সেটা হয়তো 6:30 হয়ে যেতে পারে, 6:30 থেকে 8টা হয়ে গেল, বা 6:15 থেকে শুরু হলো, এই পিরিয়ডের মধ্যে, মানে
ম্যাক্সিমাম 6:30টার পর যাবে না, 6:30 থেকে 8:30 হয়ে যেতে পারে, বা 6:30 থেকে 8টা এইটা, বা 6টায় শুরু হতে পারে। আর আরেকটা টাইম পিরিয়ড হচ্ছে এইটা, যেমন 8টা থেকে শুরু করছে, এটা কোনো কোনো সময় আমি 8:30টায় শুরু করি, 8:15 8:30 হয়ে যায়, ঠিক আছে, বাট আমি টাইম পিরিয়ড বলে দেবো, কোনোদিন লেট থাকলে আমি বলে দেবো। তো এই দুটো টাইম পিরিয়ডের মধ্যে আমি তোদের বলছি মঙ্গল বৃহস্পতি শনি, মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার আর রবিবার, এই 4টা দিন থাক। কি বলছিস, কারো অসুবিধা যদি থাকে? হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নাই। তাহলে এই 4টা দিন থাক, মঙ্গল বৃহস্পতি শনি ফাঁকা ফাঁকা হচ্ছে, আর রবিবার, শনি রবি এমনিতেই তো ছুটির দিন থাকে আমারও, তো অসুবিধা হয় না। তাহলে মঙ্গল বৃহস্পতি শনি আর রবি, এই 4টা দিন থাকলো। তারপরও যদি এক্সট্রা দিন লাগে শুক্রবারটা আমি ঢুকে দেবো, শুক্রবারটা আমি কলেজ যাই না, তো শুক্রবারটা আমি ঢুকে দিতে পারবো। তাহলে টাইমটা 8টা থেকে 10টা করা যাবে না স্যার? দেখ, 8টা থেকে 10টা আমি বলছি তো, 8টা থেকে 10টা হয়তো যদি প্রত্যেক দিন, যদি এখন তো আমি করে দিতে পারবো, অসুবিধা নেই, কিন্তু পরবর্তীতে ব্যাচগুলো যখন ইনক্লুড হবে, মানে এই 8টা থেকে, মানে মেন কথা হচ্ছে না 8টা থেকে 10টা টাইমটা সবাই চায়, আমি একদম হাসি সিরিয়াসলি বলছি। এবার ধরে নে পরবর্তীতে 4th সেম শুরু হলো, ওদের এবার সবগুলো যদি 6টা থেকে 8টা দিয়ে ওরা রাগ করবে, তো অল্টারনেটিভ ওয়েতে হয়তো পাবি। এখন আপাতত 8টা, আমাদেরটা হ্যাঁ বল। 6টা থেকে 8টা করে দিন। 6টা থেকে 8টা ভালো হবে, হ্যাঁ স্যার। ঠিক আছে, 6টা থেকে 8টা থাক। 6টা থেকে 8টায় ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 6টা থেকে 8টা থাক, অসুবিধা নেই। 6টা থেকে 8টা টাইমটা আপাতত রাখলাম। আবার এবার তোদের কাছ থেকে ফিডব্যাক নেব, হ্যাঁ, অসুবিধা নেই। আজকে আমাদের কি বার, বুধবার, ঠিক আছে, মঙ্গল বৃহস্পতি, কালকে সম্ভবত ক্লাস নেব না, হ্যাঁ ঠিক আছে, কালকে ক্লাস নেব না। কেন? কারণ আজকের ক্লাসটা পিএসসির ওদের ছিল, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, ওদেরটা আমি কালকে করে দিয়েছি, তো যেহেতু তোদের ক্লাসটা স্টার্ট করা, হ্যাঁ স্যার, ভালো হবে কালকে না নিলে। কালকে, কালকে কি আছে, কালকে খেলা টেলা আছে নাকি? না, বাড়ি নেই স্যার, বাড়ি নেই। আচ্ছা বাড়ি নেই। আচ্ছা, আর কবে খেলা আছে, কবে? রবিবারে আমাদের খেলা আছে। আজকের খেলা যে কি হলো আমি দেখিনি, একটু ব্যস্ততার মাঝে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই তো। রবিবার আছে, রবিবার ছুটি থাকবে। খেলা, ওরকম খেলা তো দেখতেই হবে, কিছু করার নেই লাইফে। না শোন, আমি একটা কথা বলে রাখছি, প্রতিটা মুহূর্তে দুটো জিনিস, যারা মানে আবার জ্ঞান দিতে শুরু করলাম, অনেকে আবার জ্ঞান বলবি যে জ্ঞানী বাবা, যাই হোক, লাইফে সবসময় মাথায় রাখবি, যেমন দেখ ছোটবেলা থেকে আমরাও শুনে এসেছিলাম, তোরাও শুনে এসেছিস, যেমন আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিতাম, তখন বলতো যে বাবা মাধ্যমিকটা ভালো করে দিয়ে দে, তারপরে ক্লাস 12টাতে তখন কোনো অসুবিধা নেই, এরকম করেই কিন্তু মাধ্যমিকটা বাবা কাকা দাদা সবাই কিন্তু বলে চালিয়েছে। তারপর যখন ক্লাস 12-এ উঠে গেছি, তখন ক্লাস 12, বাবা ক্লাস 12টা দিয়ে শুধু কলেজে যা, কলেজে তো আনন্দই আনন্দ। আর কলেজ তো আমরা দেখতাম তো সিনেমাতে, সিনেমাতে আহামরি, ওফ কি মজা, মানে সেই ড্রেস ট্রেস পরে যেতে হবে না, হ্যান ত্যান। তারপর যখন কলকাতায় কলেজে ভর্তি হলাম, হ্যাঁ, আর মাথায় ওই ম্যাথামেটিক্স অনার্স হয়ে গেছে, মজা তো কোথায়, নিরানন্দ তখন, তো মাথা খারাপ। ঠিক আছে, অনার্সের টাইম পিরিয়ডটা সবারই দুঃখেই যায়, মানে আমরাও চিন্তায় কাটিয়েছি, যারা, সবারই এরকম কোনো রথি মহারথী নেই যে ভালো রেজাল্ট করেছে কিন্তু চিন্তায় কাটায়নি, এটা হবেই, স্বাভাবিক ব্যাপার। একটা এত মূল্যবান একটা সাবজেক্ট নিয়ে এগোচ্ছিস, হ্যাঁ, সে তো হেডেক দেবেই, বড় জিনিস অ্যাচিভ করতে গেলে তো অনেক কিছু করতে হবে না, সেটাই স্বাভাবিক। তো গল্প হচ্ছে যে এই যে মাধ্যমিক, তারপর 12, তারপর গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশনের পর এমএসসি, বুঝতে পারছিস, এই যে প্রত্যেকটা পিরিয়ডে, কোনো পিরিয়ডেই হ্যাপি, মানে এরকম নয় যে এইটা পিরিয়ডের পর এটাতে গেলে হ্যাপিনেস পেয়ে যাবি, প্রত্যেকটাতেই হাড় খাটানি কিন্তু খাটনি আছে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা প্রতি মুহূর্তে যে সময়ে লাইফটা কাটাচ্ছি, সেই সময় আমাকে এনজয় করতে হবে। যেমন আমি বললাম যে এই যে তোর হচ্ছে ক্রিকেট খেলাটা আছে, ফাইনাল খেলা আছে আমাদের, ইন্ডিয়া যেখানে অলরেডি ফাইনালে গেছে, তো এরকম ফাইনাল কি মিস করা যায়? যত বড়ই পরীক্ষা হোক আর যাই হোক, মিস করা যাবে না, গল্প শেষ। কারণ ওই খেলাটা তো আর পাবো না সারা জীবনে, তাহলে ওইটা, ওই এনজয়মেন্টটাও পাবো না, তাহলে ওইটা আমি মিস করবো না। যদি কোনো সুযোগ পাই, হ্যাঁ একটা সিনেমা দেখা, বন্ধু বান্ধবের সঙ্গে সিনেমা দেখতে যাওয়া, হ্যাঁ যাবো, কেন যাবি না? ওরকম করে কি ইউনিভার্সিটি টপার হওয়া যায় না, তোর গ্রোথ সব দিক থেকে দরকার, সব কিছু করতে হবে। কেউ নিজেকে বেঁধে রাখবি না বাবা, যে আমি এটা করবো না, ওটা করবো না, খেলবো না, এটা করবো না, খালি পড়বো, ওরকম করে পড়াশোনায় কোনোদিন বেশি দূরে এগোনো যায় না। তাহলে আমাকে সব দিকে গ্রোথ দরকার, কিন্তু টাইম পিরিয়ডটা আমাকে খেয়াল রাখতে হবে।
যে আমি বন্ধু বান্ধবদের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছি, তারপর সিনেমার আমার লাত লেগে যাচ্ছে না নাকি, মানে সিনেমায় খালি তারপরে শুধু সপ্তাহে সপ্তাহে সিনেমা দেখতে যাচ্ছি, বাড়িতে শুধু ওয়েব সিরিজ দেখছি, এটা করছে ওটা করছে, ওইভাবে করলে হবে না। আমাকে ব্যালেন্সিং ওয়েতে যেতে হবে, বাস। আর কিছু নেই। ব্যালেন্স করে আস্তে 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 করে এগোতে হবে। আমি মানে সব কিছুই, বুঝতে পেরেছিস, একটা জিনিস করলেই তখন কিন্তু নিরানন্দ আসবে। তুই পড়াশোনার টাইম, আমি বললাম 5 ঘন্টা, 5 ঘন্টার পর টাইম থাকে না, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মার, যাই কর, যাই কিছু কর, 5 ঘন্টা টাইম তুই ফিক্স করে নিবি। 5 ঘন্টার মধ্যে আমি বলছি তো, সকালবেলা 2 ঘন্টা বের কর, রাতে 2 ঘন্টা বের কর, বা রাতে কেউ 3 ঘন্টা করে নে, তাহলে 5 ঘন্টা হয়ে গেল। আর যদি সকাল 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা, মিডিলে দুপুরে বা বিকেলে বা যে কোনো সময় একটা 1 ঘন্টা বের করে নে। এই তো বাবা, এর চেয়ে আর সহজ লাইফ কোথায় আর বাবা। তাই বলে যে ম্যাথামেটিক্স কঠিন হ্যান ত্যান, সব কঠিন নয়, কিন্তু মেন গাইডেন্সটা সঠিক দরকার। এইটাই হচ্ছে মেন জিনিস। আমি বলছি তো, আমার কাছে যদি পড়িস দেখবি আমি জোশও ক্রিয়েট করে দেবো। এইটাই হচ্ছে ব্যাপার। আর তোদের জোশটা মনের মধ্যে সেইটাকে ধরে রাখতে হবে। হ্যাঁ, মোটিভেশনাল জিনিস শুধু শোনাটা তো গল্প নয়, গল্প হচ্ছে নিজেকে আস্তে আস্তে করে নিজেই সেলফ মোটিভেট করা, যে হ্যাঁ ইয়েস আই ক্যান ডু। সেইটাই হচ্ছে বড় জিনিস। যাই হোক, আমরা 6টা টু 8টা, তোরা বলছিস 6টা টু 8টাই ফিক্স থাকবি, তাই তো? তাহলে আপাতত কয়েকদিন চলুক 6টা টু 8টা, কোনো অসুবিধা নেই। বা যেহেতু আমার একটু ছুটি এই সময়টাতে আছে, মানে এই সময়টা একটু ফাঁকা আছে, তো সেক্ষেত্রে আমি হয়তো কোনো দিন 6টা থেকে 8টা তোদের একটু বলে, যদি ইন কেস কোনো দিন বলে দিলাম যে 6টা থেকে 8টা না পড়িয়ে আমি হয়তো 8টা থেকে 10টা করে দিলাম। তো তোদের কথা মতো আপাতত কি বলছি, সবাই মেজরিটি সবাই বলছি 6টা তো 8টা, মানে 6টার জায়গায় এখন 6টা থেকে একটু অসুবিধা হবে বাবা, আমি বলে দিচ্ছি। 6টাটা হয়তো 6:30 হতে পারে বা 7টা, কারণ রোজা চলছে তো। তো বুঝতেই পারছিস, সারাদিন না খেয়ে থাকা, না খেয়ে তারপর। 7টা থেকেই রাখুন এই কদিন। হ্যাঁ ঠিক আছে, ওই জন্য বলছি এই কদিন হয়তো এই টাইমটা আমি ফলো করতে পারি, এই টাইমটা, বা এই টাইমটা, বা মিডিলে 7টা করে দিলাম, যেহেতু আমি একটু ফাঁকা আছি তার জন্য। হ্যাঁ, আর তোদের তাহলে মঙ্গল, বৃহস্পতি, শনি আর রবি বললাম, ঠিক আছে, এই 4টা দিন থাক। কালকে ক্লাস নিচ্ছি না, পরশু দিন শুক্রবারে ক্লাস নেব রাত্রে। এইটা শনিবার, মঙ্গল, বৃহস্পতি, শনি কিন্তু এটা অ্যাপ্লিকেবল হলো না। হ্যাঁ, রবিবার পর্যন্ত যাক। তাহলে শুক্রবারে ক্লাস নিচ্ছি, প্রয়োজন পড়লে শনিবারও নিয়ে নেব, শুক্র শনি ক্লাস নিয়ে নেব, রবিবার ছুটি থাকবে, কারণ রবিবার খেলা আছে, রবিবার ছুটি থাকবে। তাহলে শুক্র আর শনি তোদের আমি আশা করছি ক্লাস দেবো। ক্লিয়ার হলো? টাইম আইদার 6টা টু 8টা বলে দেবো, নাহলে 8টা টু 10টা। আচ্ছা, অ্যাপের তো সব কিছু জানিস তোরা, নাকি নতুন করে অ্যাপের নিয়ে কিছু বলার আছে? অ্যাপটা তো সবারই তো আছে, তো অ্যাপ নিয়ে আর কোনো কিছু নতুন তো বলারই নেই। অ্যাপের মধ্যে সব কিছু আমি ফোল্ডার টোল্ডার করে দিয়েছি সব একদম। ওখানে তোরা, আমি ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারও দিয়ে দিচ্ছি, সলিউশনও সময় সময় দেব, মানে আগেই দিয়ে সব কিছু দিয়ে দেবো। এই এখন একটা ট্রেন্ডিং হয়ে গেছে, ট্রেন্ড হয়ে গেছে, সব কিছু দিয়ে দাও, তারপর ঢাকঢোল পেটাও, সেইভাবে করে ভালো কিছু তৈরি করা যায় না। সব দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিলে তুই ভালো হবি না। আমি সময় ঠিক জিনিস দেব, যে এইটা আগে প্রথমে নিজে নিজে ভাব, নিজে নিজে অঙ্কগুলো কর, তারপর ঠিক আছে, যখন হলো না তারপর সলিউশন, তখন ঠিক আছে। আদারওয়াইজ প্রথম থেকেই সলিউশন দিয়ে দিলাম, খুশি হচ্ছিস, বাট তোর নিজের ডেভেলপমেন্ট কিছু হবে না। তো সেই জিনিসগুলো আমি খেয়াল রাখবো বাবা, কোনো অসুবিধা নেই। এই আজকের বই দুটো আমি দিয়ে দিচ্ছি, বইগুলো পিডিএফ দিয়ে দিচ্ছি অ্যাপে। বইগুলো দুটো কিন্তু সবাই কিনে নিস, বই লাগবেই। আর বই ছাড়া অসুবিধা কিন্তু সমস্ত, ঠিক আছে? আর আরেকটা কাজ করব আমি আপাতত, তোরা তো বললাম যে কলেজ থেকে বই তুলতে পারবি, সবাই কলেজে এই দুটো বই পেয়ে যাবে আশা করছি। আর একটা কাজ করব আমি, এই দুটো যদি আমার কাছে পিডিএফ অ্যাভেলেবেল থাকে এই দুটোর, তাহলে আমি অ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে, যদি থাকে। কারণ এইসব বই এখন আপাতত মার্কেটে পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে, তো যদি থাকে আমি পিডিএফগুলো দিয়ে দেবো। তবুও আমি কিন্তু বারবার বলছি, এই বইটা নিতেই হবে তোকে। আজ নিস, কাল নিস, পরশু নিস, 2 মাস পর নিস, 6 মাস পর নিস, কিন্তু নিতেই হবে। পরবর্তী পার্টও কিন্তু এখান থেকে পড়তে হবে তোকে। তো ওই পার্টটা মাপার বইয়ের ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা শেষ হয়ে যাবে এবারই, কিন্তু ওই অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ারের যে বইটা, ওই বইটা তো লাগবেই আরও। এরপর লিনিয়ার অ্যালজেব্রা 2, গ্রুপ থিওরি 2, সবগুলোতে ওই বইটা লাগবে। তো ওই বইটা ছাড়া বাঁচতে পারবি না, নিতেই হবে তোকে। দুটো বই মিনিমাম নিতে হচ্ছে, বেশি বই তো নিতে হচ্ছে না, দুটো বই নিয়ে নিস। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপাতত বললাম এআই বা পাইথনের এখন বই নিতে হবে না, বাজারে বই অ্যাভেলেবেল আছে, বাট আমি কিছু সাজেস্ট করলাম না এখন। আগে তোদের ফিক্সড হোক, আমাকে জানাস, তারপর আমি বই সাজেস্ট করে দেবো। আর এই যে আমরা স্মার্ট বোর্ডে পড়ছি, ভালো লাগছে না? আগের যে আমার লেখা লেখা ভিডিওগুলো তো তোরা দেখেছিস, ওইটাতে এটা বেশি ভালো লাগছে তো, বল? হ্যাঁ হ্যাঁ স্যার। একদম। তো তোদের কাজ হচ্ছে শুধুমাত্র
আমাদের যখনই ক্লাস হবে তখন টাইমে একটা নেটওয়ার্কিং এরিয়ায়, যেখানে নেটওয়ার্ক একটু ভালো পাবে, বাস নেটওয়ার্কিং এরিয়ায় গিয়ে, জুমে ক্লাস হচ্ছে কোনো অসুবিধা নেই, তাহলে নেটওয়ার্কিং এরিয়ায় গিয়ে সুন্দর করে বসে যাবি, রাফ খাতা একটা রাখবি, ফেয়ার সঙ্গে সঙ্গে না করলেও হবে, পরে করে নিবি তাও হবে, রাফ খাতা একটা রাখবি, কারণ যখন আমি কিছু ক্যালকুলেশন করতে বলবো বা যা কিছু, তখন কিন্তু করতে হবে, বাকি জিনিসটা বুঝতে হবে, পরেও ফেয়ার করে নিতে পারিস। নোট আমি দিয়ে দেবো, 10 ইয়ার্স ও 20 ইয়ার্স ও সব হয়ে যাবে, অসুবিধা নেই। মেন জিনিস হচ্ছে আমরা, তোরা দৃঢ় সংকল্প হ, আমি বারবার কথা দিচ্ছি তোদের, তোরা যদি চাস যে না আমি 75-এ 75 তোলার আমি সংকল্প রাখছি স্যার, আপনি বলুন ভরসা দিন পাবো কি না, আমি 100% বলবো যে হ্যাঁ চল পাইয়ে দেখিয়ে দেবো, আমরা চেষ্টা করবো, কি আছে 4-5 মাসে চেষ্টা করে দেখি না। একবার যদি এই কনফিডেন্সটা ঢুকে যায় যে হ্যাঁ এবার আমি চেষ্টা করলাম আর আমি পাচ্ছি কিনা দেখি, মানে আমি এফোর্ট দিলাম, ইনপুট দিচ্ছি, আউটপুট কি বেরোচ্ছে, চেষ্টার ফল তো বিফলে যায় না। আমি 75-এ না পৌঁছাতে পারলে তার আনাচে কানাচে তো থাকবো, তারপর দেখবি একবার এই জায়গাটা যদি তৈরি হয়ে যায়, তখন দেখবি আস্তে 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 ধাপগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, তখন লড়াই করার। ওই জন্যই হয় দেখবি যে কোনো জায়গায়, বা এই যে অনার্সের জিনিসটা এরকম হয়, কেউ পিছিয়ে পড়ে, কেউ অনেক এগিয়ে যায়, কেউ আর মনে হয় আর হবে না, তো সব কিছু গাইডেন্সের উপর। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, তো ঠিক আছে, আমাদের তাহলে ওই ডেটগুলো, আমি ডেটগুলো ইয়ে করে দেবো, অ্যাপে দিয়ে দেবো, অসুবিধা নেই, ডেটগুলো আমি এখানেও দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি। স্যার কলেজ স্টার্ট হবে কবে থেকে? কলেজ ঠিক নেই বাবা, এখন পরীক্ষা চলবে, তো ওদের নোটিশ দিয়ে দেবে কলেজে, যদি কলেজ স্টার্টের আগে তো ওদের নোটিশ দিয়ে দেবে। একটু বলে দেন। হ্যাঁ বল, আরেকবার বল একটু, প্লিজ প্লিজ। বুঝতে পারছি না তোর কথাটা। স্যার মাইনেটা একটু ও বলে দেন। ফিস, ফিস, আচ্ছা, ফিস নিয়ে কোনো অসুবিধা হবে না, ফিস আমি তো দুটো পেপারে 1000 নিই, 1000 টাকা নিই, ফিস নিয়ে আশা করছি অসুবিধা হবে না। তোদের যদি কারো অসুবিধা থাকলে আমাকে জানাস, দুটো পেপারে এইভাবে করেই নিই, দুটো পেপারে 1000 টাকা নিই, ঠিক আছে? তাহলে আর কি, আর কিছু ডিসকাশন বাকি থাকলো, মানে আজকে ইন্ট্রোডাকশনে আমাদের আর কিছু বাকি থাকলো? আমি তো অ্যাপে সবাইকে কম বেশি অলমোস্ট জয়েন হয়ে গেছি সবাই, আর শুধু তুই বাকি আছিস বিজন। হ্যাঁ স্যার। হ্যাঁ, তুই কোনো অন্য ইয়ে থেকে ইনস্টল করে নিস অ্যাপটা, হ্যাঁ ঠিক আছে। আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমি তাহলে দুটো পার্ট শুরু করব, 3টে পার্ট শুরু করা যাবে না, কারণ 3টে পার্ট কিভাবে চলবে, তখন না সবগুলো পুরো গুলিয়ে যাবে। দুটো পার্ট শুরু করব আপাতত, আমি সেট রিলেশন ম্যাপিংয়ের সেট দিয়ে শুরু করছি, একদম সহজ জিনিস দিয়ে শুরু করছি, আর ওই দিকের পার্টটা যখন শুরু করব থিওরিফিকেশন দিয়ে শুরু করব, হ্যাঁ। আর ওইদিকে ম্যাট্রিক্সটাও শুরু করতে চাইছিলাম, মানে সবগুলোই মনে হচ্ছে আমার ফেভারিট, এটা শুরু করি এটা শুরু করি, কিন্তু ঠিক আছে আমরা যে কোনো দুটো পার্ট দিয়ে শুরু করব, সহজ, প্রত্যেক দিনের কাজ আজ থেকে দৃঢ় সংকল্প হয়ে যা, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। চল তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমি এই ভিডিওটা অ্যাপে দিয়ে দিচ্ছি, যারা অসুবিধা যদি কারো হয় আবার নতুন করে দেখে নিবি, সব কিছু অ্যাপে দিয়ে দিচ্ছি আমি আর রাতের মধ্যে, ঠিক আছে? আর কারো কিছু সমস্যা, পার্সোনালি কোনো সমস্যা বা কি হচ্ছে, অসুবিধা হচ্ছে কেমন কি, আমাকে মেসেজ করে নিস, আমাকে যে কোনো সময় ফোন করে নিস যে স্যার এই ব্যাপারে এটা, ঠিক আছে? ওকে স্যার। ওকে তাহলে গুড নাইট। গুড নাইট। এই গুড নাইট সবাই বলে যাবি। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। হ্যাঁ গুড গুড নাইট টু। গুড নাইট স্যার। ওরে বাবা, হ্যাঁ 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 ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে চল, হ্যাঁ।